বর্মানো বিপুল বুতে জয়যুক্ত খাইনান বাগৈ যতন খাবাই খুবেন কবগ এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে দুটি কেন্দ্র রয়েছে জিরানিয়া জিএম অন্তর্গত, এই দুইজন প্রার্থীকে নিয়ে আমরা মিছিল করে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিম্রভাবে আবেদন রাখছি। চলো আস্তে 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 अपना सीट जीता एमएलए किया है না করতাম Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Jindabad! 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 Jindabad!
জিরাফত বিজেপি জিরাফত বুসকাগলি সমালোচক বিজেপি নো কমাং উদয় পাইনি নাই বুসকাগলি সমালোচক বিজেপি নো কমাং উদয় পাইনি নাই তিনি নমিনেশন রেলওয়ে যতনা দলে দলে ফাইবাই দে তিনি নমিনেশন রেলওয়ে যতনা পালে পালে ফাইবাই দে খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই চিলি রেলওয়ে দলে দলে ফাইবাই দে চিলি দুজন কেনিনো বিপুল বুতে জয় খাইনে বাংলা বিপুল বুতে জয় খাইনে খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি রকি নারে মঙ্গল যতই সন্তানে মস্তানি কাজে বিজেপি রকি নারে মঙ্গল খুমুলুঙ্গা বিজেপি হামান খাইনা রকি নারে মঙ্গল খুল মাইকে লাল বিজেপি রকি নারে মঙ্গল লাল মেথানি কোনো মাইকে লাল বিজেপি রকি নারে মঙ্গল এডিসিও বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই তিনি দলে দলে ফাইলে দে 12 এপ্রিল বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 12 এপ্রিল বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 12 এপ্রিল খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই ত্রিপুরা জেলা শান্তি সম্প্রীতির সাথে বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 14 লক্ষ ত্রিপুরা সামনে হামরাই মাঝে বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 14 লক্ষ ত্রিপুরা সামনে হামরাই 12 এপ্রিল কমাং উদয় পাইনি নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই 12 এপ্রিল বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 14 দুইটা শিক্ষানুষ্ঠান বিজেপি নো কমাং উদয় পাইনি নাই 15 রাজনে অভিজিৎ দেববর্মন কমাং উদয় পাইনি নাই 16 ফুলি রাজেশ দেববর্মন কমাং উদয় পাইনি নাই 15 রাজনে অভিজিৎ দেববর্মন কমাং উদয় পাইনি নাই বুসকাগলি পরিবার 12 তারিখ যখন পদ্ম ফুল ফুট দে 12 এপ্রিল পদ্ম ফুল যখন ফুট দে ত্রিপুরা সামনে হামরাই মাঝে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 14 লক্ষ ত্রিপুরা সামনে হামরাই মাঝে 12 এপ্রিল যখন ফুট দে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিরাফত বিজেপি জিরাফত খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই তোতা খুশন খরা দে ও খুশন খরা দে ও তা খুশন খরা দে ও খুশন খরা দে ও নানা সব খরা দে ও তা খুশন খরা দে ও নানা সব খরা দে খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই এডিসিও বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই 15 তারিখে অভিজিৎ দেববর্মন কমাং উদয় পাইনি নাই 16 ফুলি রাজেশ দেববর্মন কমাং উদয় পাইনি নাই 15 তারিখে অভিজিৎ দেববর্মন কমাং উদয় পাইনি নাই 16 ফুলি রাজেশ দেববর্মন কমাং উদয় পাইনি নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই খুমুলুঙ্গা বিজেপি হামান সুনাম নাই 14 লক্ষ ত্রিপুরা সামনে হামরাই মাঝে 12 এপ্রিল কমাং উদয় পাইনি নাই 14 লক্ষ ত্রিপুরা সামনে হামরাই মাঝে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে সালাম 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিরাফত বিজেপি জিরাফত 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে ত্রিপুরা সামনে হামরাই মাঝে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে বন্দে মাতরম বিজেপি জিরাফত বিজেপি জিরাফত
Ini sini Bubagani Tunbai di Pramodha Party sini Khorogni candidate sini Boy district ni sini Khorogna Ramchandra Gadi James Devarma Am Magal Asram Bajani Proshmit Devarma sini JMO sini nomination submit laga tabu so sini Bubagara Dejuno Putuk Layoy Boy district apa kani oh Boy district no Bubagara no agi je borok pai thanga apon se ebo kebang goodbye ayo sin Bubagara no sin kiki apon sin na orang jabo ke bhaiya ani dadu nuklayo last time 2021 no ang pani election ejan tomani unfortunately tini bobai ang contest klan thawi doho nadi kokka ang mo sara musungo joto kisino kaise expert dobo mane ington borok ington কিন্তু expert dobo কিন্তু তাওসিনি borok guna mondo songai borok kai expert pai thaga borok mane kun jaga sukli haji am khai contestant no ang mane ani mane contestant na ang sukli haji karon ke borok kai expert malaji borok pai thaga borok mane contest of khai tu joto democracy rights ho hai kono ani gana bosabi mangla khesi rights right ko karon ke bo expert mal no borok naya borok nam da hagla khesi expert mal digi abun samsi Kebong ngurok, tapi bapak hero, wang suka bapak hero. Pulau no Bubagara na hamai maruo, ano kerosina tomakari, edisi tendro, taiwesya, semawais episode tahu taiwesya di mana lagi. Abang lo hamai maruo, sini, amcani jatuh nisai, nurok hamzak naik, satu sini orang mana, menteri, sini sah bisok itu no. Tay hamai mario ani police block committee president vice president tay job komero tini 25 tarik March 2026 sentini Tripura Mothani Bubagani warrior sungui ang tini ora Mohnpur SDM officer ani nomination laingan ora dikha o jagao tini Rina Thangtani or কোনো কেবিন মুকুরি খুব পিসফুলি খুব থাকুন খাজানি বিশিংতিন চিনি যারা সাপোর্টার হব or তিনি ফাইলিয়া ang dini no jara komon sanam suno taklai 26 mo chongmari edisini mongka Bubagara chongmari o Bubagara no 2021 disai 2023 disai taigo kebang butai kebang si Lohoroi sini Tripurani edisi amtani jotolu kurok khat thongmaijak bukhawa thongmaijak boni bagai sung 100% ya sung 200% no sung o signa komakari india khaiba sara Tripurani sung 28 tan bisingo sini je tawuk jora 24 ta seat sung jese saban di awate kono guru awatu joto nini joto elakani সমস্ত খবর নাইছেন সেমানটা না তাকলাই Bubagara পক্ষে কি প্রস্তাব সঙ্গ শুনি তাই কেসে যখন সে কতরং খাচিনি মান থাকে চিনি মান থাকে না সেন্ট্রাল গভর্নমেন্ট Bubagara রিলিক লাঙ্কা হাইপানো Bubagara বাই যখন পক সালাই প্রু মনে যে সিট সাঙ্কা Bubagara কেসে পক সাকা আনি সেকান সিট নি সেকান আনি মান থাকে মায়া পক মানে আবশ্যক যখন সে কতরকু আবুনি মানে পড়ে কিলা কেনা কেনা Wai bono limit lang ay paano asahan tumabay Bubagara no pai playa paplaya o Tripura hasteni joto intellectual lok jara shikito somaj jubo somaj chini buri bodolo joto no hambai bui taglai taibo chu soban tomake buri manan bote chal Ni dode hukum mana deh? Tapi hukum bisa sangat kecewa saja. दुईटा कन्स्टिट्युएन्सी नमिनेसन पेपर सबमिट छैन कैसा हमका 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी त्याचा हमका 23 अमरीनगर और मेगा तब लगाओ ऑनरेबल CM
city edition dong jono rego arren bangai jeng kabang orang than nai dong abo jeng returning officer jeng nomination paper submit kene Sir, bahai wanso kita mau kan ini je 21 orang ni je apply ini fly zaman no je submit election. Sini आत्मविश्वास दङ जे 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी जों अवश्य पाइने कि प्रमाण पाइने सुदु महारानी चलागा गया जों आशा खाइ जे एमपी 23 एमपी नगा कन्स्टिट्युएन्सी जों जे प्रमाण पाइने तर कहाँ bisa ya ke sana ya ke ya bas আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যে দুটো নির্বাচন আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে যেখানে রাজ্যে আইনের শাসন নেই অরাজকতা চলছে মানুষের বাক স্বাধীনতা নেই দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে একদিকে বেকারত্ব দারিদ্রতা ইত্যাদি বাড়ছে এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকারে মিলিত হই সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত সংঘর্ষ ইত্যাদি চলছে আর আমরা যারা বিরোধী দল আছি আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা এটাই ছিল বিজেপি এবং শাসক দলের মূল লক্ষ্য এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা সেই পরিবেশটা ওই এলাকাতে নেই এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী কিছু রাজ্যের বাহিনী ছিল এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি দ্বিতীয় আমরা বলেছি যাতে সমস্ত রাজনৈতিক দল সমানভাবে প্রচার করার সুযোগ পায় মিছিল মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে বাজার সভা হবে জনসভা হবে ঘরোয়া সভা হবে এবং প্রচারে যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে এই ব্যবস্থা নিশ্চিত করুন
লক্ষ্য করা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই ধরনের আরএস পাড়াতেও, এই কল্যাণপুরের পাশে আরএস পাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রচার কাজে বাধা দেওয়া, প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল। এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনী ট্রাইবেল এলাকার সোসাইটি জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না, এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, নিঃসমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসের রাত্রে 12টা নাগাদ এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো, তবু আপনাদের দিক থেকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্ন ঠ্যাটফ্যাট এই সমস্ত ঘটনা আছে। সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, যেই সংখ্যা প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে, এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেননি, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে, এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো, এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরও থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নিয়ে। সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমা মিটিং প্রচার ইত্যাদি করার জন্য এসডিপিউ যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কিনা চেষ্টা আমরা করবো, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পুলিং এজেন্টদের গত 23-এর নির্বাচনও আমরা বলেছি, এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পুলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে বসতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল। আমরা বলবো এটা তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এর যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে পারে। যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে, কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এটা খোঁজখবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া, এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করতে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো, এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা, বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকার ওই কেন্দ্রের ভোটার না, বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্তুষ্ট করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যারা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণেও ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন ইয়েটা বন্ধ হয়ে যাবে, প্রচার ইলেকশন হলো গিয়ে 12 তারিখ 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে ওয়েবকাস্টিং যেটা সেটা করতে হবে, এই সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে এটা করার উদ্যোগ নিন যাতে দেখতে পারে মানুষ বসে, যে এবং আপনিও দেখতে পারেন যে কী হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে, এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত আর একটা হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে, আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এইটুকু তিনি বলেছেন ওনার দিক থেকে। দ্বিতীয়, এটা গিয়েছিলাম আমরা আজকে 12টার সময়, আর দ্বিতীয় যেটা সেটা হল গিয়ে চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই, বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো এগুলি ওনার কাছে তুলে ধরা হয়, এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি, এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্র্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে, এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি। এবং এই বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে, এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে, এবং বলেছে, যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসামে ইলেকশন আছে, এই কথা বলার চেষ্টা করেছেন চিফ ইলেকশন অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তায় রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দুইজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে দাবি করেছে। উনি বলেছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, তাদের প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন, এ তো
না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাবো, এই কথা তিনি বলেছেন। ও আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এবং বেশ কয়েকবার আগুনও দিয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছিলেন। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের এবং পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা, এবং ভোটের আগে থেকে যাতে গোটা এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে, এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং প্রচারের সময় যাতে সকল দল সমানভাবে সেই সুযোগটা পায় এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক ব্যবহার করবে তো স্টেট পুলিশ, কাজে সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিছিল মিটিং সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো না, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে ফিরে যেতে অসুবিধা হবে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে। এবং এই নির্দেশিকা যাতে ইলেকশন কমিশন থেকে আরোদের এবং পুলিশ অথরিটিকে সেই নির্দেশ দেওয়া হয় এবং এজেন্টরা ভিতরে যাতে আক্রান্ত না হয়, কারণ অতীতে ধর্মনগরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং রক্ত ঝরেছে, এই ঘটনা হয়েছে। কিন্তু সেইটা বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে। আপনারা জানেন যে ধর্মনগরের 5 কিলোমিটার আছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 5 কিলোমিটার, একটা অংশ আছে আসামের সঙ্গে এবং এটা কদমতল বা ক্রস করেই তারপর এটা। এবং আমরা বলেছি যে আসাম বর্ডার বাংলাদেশ বর্ডার এই দুটো সম্পর্কে নজরদারি রাখা, আর আউটসাইডার যাতে, কারণ বিরাট এলাকায় ভোট নেই সেই ডেটে, কোনো আউটসাইডার যাতে ভোটের যেদিন প্রচার শেষ হবে 7 তারিখে প্রচার শেষ হবে তার মানে পরেই সিল করে দেওয়া, এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না ঘটতে পারে এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়, এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছে, এটা আমরা করব, স্ক্যানার ওয়েবকাস্টিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করব। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যে বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে। এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি, কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতেই এবার কম, সবটা মিলিয়ে যাতে
একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন, এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না। ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না। এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। এখন বাকিরা যদি থাকে কিছু বলার বলতে পারে। আছে কিছু, আর কিছু আছে? না, একটা কথা আমরা বলেছি, এরপর তো বলবে আমাদের। আমরা বলেছি যে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুব খুশি হয়ে বের হতো এবং উৎসবের মেজাজে মানুষ ভোট দিত। আমরা আরও বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই যে পুলিশ যাতে দর্শকের ভূমিকা না গ্রহণ করে। দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি, লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না। ওইটা আমাদের করতে হবে। শাসন টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য? ইলেকশনের জন্য। আপনি কি করেন? আপনি বিজেপি করি। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন এটা তীব্রতা হবে, কিন্তু কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে, খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে, খুব দারিদ্রতার মধ্যে আছে এডিসি এলাকা বিশেষ করে, যেখানে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। যদি অল্প টাকা পায় ইলেকশনের সময় তারা তখন ভোটটা দিয়ে দেয়। ওইদিকে যাতে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নজর দেয় এবং যে সিইউ উনি যাতে নজর দেন, আমরা এটি ওনার কাছে বলেছি। আর বাকিটি তো আমরা 10টা পয়েন্ট এখানে আছে, এগুলি উল্লেখ করা হয়েছে। এখন বলবেন আমাদের সিপিএমের সেক্রেটারি। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে বামফ্রন্টের আহ্বায়ক ইতিমধ্যেই এটা বিশদে বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাই, আজকে রাজনৈতিক কথা বলবো না, এটা সম্পূর্ণ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সে সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার উপরই তিনি আলোচনা শুরু করতে গিয়ে বলেছেন একটা অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতিতে গত 8 বছর ধরে যেভাবে চলছে, এরকম একটা পরিস্থিতিতে এই দুটি নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচন আর একটা এডিসির সাধারণ নির্বাচন। তার সাথে হলো এখন অবধি, আমি এডিসির কথা বলছি, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন অবধি এই নির্বাচনী লড়াইয়ে যা দেখা যাচ্ছে যে 5টা স্থানীয় এবং সর্বভারতীয় রাজনৈতিক দল তো আছেই, শাসক জোটের 3টা, আর বিরোধী দলগুলোর মধ্যে বামফ্রন্ট আর কংগ্রেসেরও আবার 3টা দলীয় জোট। তার সাথে কোনো কোনো জায়গাতে নির্দলীয় এসইউসিআই, সিপিআই-এমএল তারাও আছেন। আমি মনে করি এটাও আর একটা অভূতপূর্ব, অর্থাৎ সাম্প্রতিক কালের কোনো নির্বাচনে যে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সবখানে পঞ্চমুখী তো আছেই,
পঞ্চমুখী বলে সবটাতে নাই, কারণ 9টাতে দিয়েছে IPFT। চতুর্মুখী তো আছেই। আবার কোনো কোনো জায়গায় যদি এই প্রার্থীরা তাদের প্রার্থীপদ উড্র না করেন, এটা পঞ্চমুখী, ষষ্ঠমুখী, সপ্তমুখীও হতে পারে। তো এই জায়গায় এটা ত্রিপুরাজ্যের জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো একটা মঞ্চ, যেই জায়গায় মানুষ নির্বাচনী প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং যে উদ্দেশ্যে এই এডিসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বহু লড়াই সংগ্রাম করে গঠিত হয়েছে, তার স্থিতি কি, তার অবস্থা কি, এই সম্পর্কে বলার প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা এগুলি বলবেন, জনগণ এটা শোনার সুযোগ পাবেন। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হবে আমরা মনে করি। তো এটা যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং যেটা বারবার বলছেন অতীতে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের ঐতিহ্য আছে, নির্বাচন মানে একটা উৎসব। মহিলারা কোলে শিশু নিয়ে খোঁপায় ফুল বেঁধে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান। ভোট কেন্দ্রের বাইরে গ্রামীণ মেলার মতো মেলা বসে যায়, অস্থায়ী দোকান টোকান বসে যায়। সারাদিন মানুষ, বিভিন্ন দলের কর্মীরা, সমর্থকরা, ভোটাররা ভোট দিয়ে এসে গল্পগুজব করেন, সারাদিন কাটিয়ে দেন। এটা আমরা শৈশবে দেখেছি। আজকে এগুলো অতীত। হ্যাঁ, 18 আগে অব্দি ছিল, আজকে এগুলো অতীত। তো গতকাল আপনারা অনেকেই ছিলেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এবারের বাজেট এই নির্বাচনকে উপলক্ষ করেই আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে, আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। কাজে বিধানসভার অধিবেশন BSC বিজনেস অ্যাডভাইজারি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট, এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চা। কিন্তু দুর্ভাগ্যের এই জাতীয় আপিল, এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এরকম হতো, আমরা নিজেরাই আমরা করতাম। কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দলের নেতা হিসেবে আমি করেছি, দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না, উল্টা কেউ কেউ অন্যভাবে এটাকে, আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন, আরেকদিকে চিফ ইলেকট্রাল অফিসার, দুজনের কাছে গিয়ে বললেন কেন আমরা কোনো ফেভার, আমাদের তরফে কমিশন কোনো ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবু একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে, আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না। কেননা একই সরকারের থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তাগুলি প্রকাশ করছেন এবং
সদলেও যে নির্বাচনের এই তারিখ না আসতে আসতেই নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতেই যেরকমভাবে কোনো কোনো ঘর এই কোনো কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার আজকে অন্তত এখানে আমি এটা বলবো না। যাই হোক, যা আমরা আশা করব আমাদের নির্বাচন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন এবং চিফ ইলেকট্রাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, দুজনেই খুব দক্ষ দুদে অফিসার। যিনি স্টেট ইলেকশন কমিশনার, তিনি রাজ্যের পুরখাওয়া একজন আমলা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, খুব ভালো তার কাজের রেকর্ড আছে। আর যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এখন সরকারের প্রথম সারির আইএস অফিসারদের মধ্যে অন্যতম, এবং তিনি সিইউ হিসাবে, তিনি শুধু একজন অফিসার না, তিনি ভারতের নির্বাচন কমিশনারের অথরাইজড, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত তার প্রতিনিধি। যদিও কথা বলার সময় তারা বলেছেন, আপনারা শুনেছেন যে না আমরা বলবো, করব, দেখব। এটা কমিশন হিসাবে এই সময়েতে তারা গোটা প্রশাসনে, রাজ্য নির্বাচন কমিশনের হাতেও তার এখতিয়ারের মধ্যে সরকার, এটা আরক্ষা দপ্তরে হোক বা এই সিভিল প্রশাসন, তাদের কথা শুনতে বাধ্য। ঠিক তেমনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এই নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত প্রশাসনিক সহযোগিতা তার দরকার, আরক্ষা দপ্তর তরফ থেকে হোক বা সাধারণ প্রশাসন তরফ থেকে, এটা তার কর্তৃত্বের মধ্যে। তারা, আশা করি আমরা দুজন এই দক্ষ অফিসার, তারা এই জায়গায় বলিষ্ঠভাবে এবং নিরপেক্ষভাবে গণতন্ত্রের স্বার্থে রাজ্যে বিগত 8 বছর ধরে যে আমাদের বদনাম, কলঙ্ক যেটা সারা দেশে ছড়িয়েছে, এই নির্বাচনে অতীতে ছাপ্পা ভোট এবং একেবারে দিন দুপুরে ডাকাতি করা, এগুলা থেকে মুক্ত করে রাজ্যের যে সম্মান এবং গণতন্ত্রের ভিত, এটাকে শক্তিশালী করার দিক থেকে তারা ভূমিকা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। আনুষ্ঠানিক ঘোষণা করেন, কিন্তু কোথাও কোথাও তারা মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে প্রথম সারিতে রাখতে চান? দেখুন, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা বলবো না। এটা গণতন্ত্রে যত বেশি প্লেয়ার থাকবে তত বেশি গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই সেই প্লেয়ারদের ফেয়ার প্লে হতে হবে, নিয়ম মেনে তাদেরকে খেলতে হবে, হ্যাঁ, যেন ফাউল না করে। তো এই জায়গায় যদিও বলেছিলাম, তো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাছে মথা এবং বিজেপি, আমরা দুটোকে আলাদা করে দেখছি না। এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই যে এখন তারা আলাদা আলাদা করে দু দলের প্রার্থী দিচ্ছে, আরে একসাথে এর আগে তো গত 4 মাস ধরে তারা ময়দানে মহাভারত যুদ্ধ করেছে। জেনে শুনেই তাদের নেতৃত্ব, তাদের সাধারণ সমর্থক, সরলমতি, তাদের দোষ নেই, সাধারণ সমর্থকদের, তাদের ভিতরে যুদ্ধ লাগিয়েছে, অনেক মাথা ফেটেছে, বাড়িঘর পুড়েছে, আহত হয়েছে। তারা নির্বাচন আসলে, গণিয়ে আসলে সমঝোতার জন্য একটা বৈঠক তাদের হবে, তারা দু দলেই জানতেন, দু দলের যারা নেতৃত্ব ভালোই জানতেন
এবং সবাই দেখেছেন, চেষ্টা করেছেও। আমি তো শুনেছি গতকাল তাদের সভা শুরু হয়েছিল দিল্লিতে সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সেই সভাতে উপস্থিত করানোর জন্য দিল্লি থেকে বহু লক্ষ টাকা খরচ করে একটা চার্টার ফ্লাইট পাঠানো হয়েছে আগরতলা। এগুলো তারা জানতেন, কিন্তু পারল না। না পারার পেছনে কারণটা ওই 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরা কথা দাবি কি? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আইপিএফটির দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। তো ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড, একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মাথা খেয়েছে, মাথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে পাপ, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এডিসি মানে শুধু এডিসি 3টা ওয়ার্ড না, 3টা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদান, লড়াই, সংগ্রাম। ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে, তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদের এই পরিণতি হবেই। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মাথা বিজেপি একই মুদ্রার এপিট ওপিট। এদিক থেকে আমরা মনে করি দুটো দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মাথা আলাদা না। দুটি দলেই আমাদের প্রতিপক্ষ, দুটার বিরুদ্ধেই আমাদের প্রচার, এবং দুটা দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকবে। আমি তো বলেছি, আমি বিজেপির 200টা পার্টি অফিসের ছবি দেব সরকারি জায়গায় তারা করেছে, ইয়ের উপর, জাতীয় সড়কের উপরে 200। আর আমাদের যেগুলো 40, 50, 60 বছর আগে যেগুলো ছিল, এতে একটা রাইট তৈরি হয়, খাস জায়গা হলেও অন্যায়ভাবে ভেঙেছে। আর যেগুলো আছে এদের দয়া এটা আছে না, এটা কোর্টের কারণে এরা সেখানে ভাঙতে গেছিল। এরা যদি ভাঙতে পারতো তো কবেই ভেঙে ফেলতো। কিন্তু আমি বলবো, রতন বাবু এই 200 প্রপার পার্টি অফিস ভাঙবে কিনা বিজেপি, অর্থাৎ এই সরকার। কিন্তু এই সরকার না ভাঙলে জনগণই ভাঙবে। এই সময় আসছে, জনগণই গুলি ভাঙবে। বিজেপি তো বলে পরিবারতন্ত্র নেই, কিন্তু এডিসি ইলেকশনের টিকেটে দেখা গেছে কোন মন্ত্রীর জামাই টিকেট পেয়েছে। এই বিষয়ে আপনি বিজেপি যা বলে তার সবসময় তার উল্টা করে, কিছুই না, নতুন কিছু না। যেমন এই বিশালগড় এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা আতঙ্ক। বিধানসভাতে এরা পবিত্র সভা বলেন, হ্যাঁ পবিত্র সভা, এখানে দাঁড়িয়ে কি বলেন, 0 টলারেন্স। কিন্তু এই যে বিশালগড়ে যে গুলিকাণ্ড ইত্যাদি করছে, কার ছত্রছায়া? ফেসবুকে, ওই বার্থডে পার্টিতে, বিভিন্ন ধরনের
যে উপঢৌকন দেওয়াতে বিভিন্ন সময়তে কাকে দেখা যায়? বিশালগড়ে গেলে পরে মুখ্যমন্ত্রীকে বা তাদের সভাপতিকে কে ফুলের তোড়া দেয়, কে গিয়ে তাদের পাশে গিয়ে বসে, তারাই তো। তাহলে পুলিশ কি করে খুঁজে পাবে? পুলিশ কি করে খুঁজে পাবে? আর পুলিশ যার ছবি মুখ্যমন্ত্রীর সাথে, যার ছবি তাদের দলের সভাপতির সাথে, কি করে পুলিশ পাবে? যাই হোক, পুলিশকে ধরতে হবে, আর কদিন ছেড়ে রাখবে পারবে না। আমার প্রশ্নটা ছিল মানে মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, পরিবারতন্ত্র বিজেপিতে নেই, কেন্দ্রীয় নেতৃত্বরা ওপেন মাইকে বলে এই বিষয়টার উপর না না, মন্ত্রীর জামাই হিসাবে নমিনেশন পাওয়াটা কোনো অন্যায় কিছু না, পেতেই পারে একজন নাগরিক হিসাবে। কিন্তু অন্য বেলায় তারা এসব কথা বলে, কিন্তু নিজের বেলায় না। এটা অন্যের জন্য তারা বলে। বিজেপি যা বলে অন্যের জন্য, অন্যকে সৎ হতে হবে, অন্যকে এই মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু তারা সব খাবে। এরা অসৎ হলেও এদের পাপ হবে না। এটাই বিজেপি, বিজেপির অর্থটা তাই। থ্যাংক ইউ। বরঙ্গনা অভিজিৎ দেববর্মা তার 16 পুলি পুনি বরঙ্গনা রাজেশ দেববর্মা বিপুল বুতে জয়যুক্ত খেতেন বগৈ যতন খাবাই খুবেন কবল। আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে কেন্দ্র রয়েছে জিরানিয়া জিএম এই দুজন প্রার্থীকে নিয়ে আমরা মিছিল করে আমরা আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিময়ভাবে আবেদন করছি। চলো জয়
বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বুসকানের সমালোচক বিজেপি নকবাং উঠাই পাইলে, বুসকানের সমালোচক বিজেপি নকবাং উঠাই পাইলে, তিনি নমিনেশন নেই ও যতনা দলে দলে ফাইনাই দে, তিনি নমিনেশন নেই ও যতনা পালে পালে ফাইনাই দে। খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়, এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়। তিনি মেরে দলে দলে ফাইনাই দে, তিনি দুইজনকে নিবেদন বিপুল বুতে জয় খাইনে, 12 এপ্রিল বিপুল বুতে জয় খাইনে। খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়, এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়। অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি রুকি নারে মঙ্গল, যতই সন্তানে মস্তানি কাজে বিজেপি রুকি নারে মঙ্গল। খুমলঙ্গা বিজেপি হাপান খাইনা রুকি নারে মঙ্গল, খুব মাইকে লাল বিজেপি রুকি নারে মঙ্গল। লাল মেথানি কোনো মাইকে লাল বিজেপি রুকি নারে মঙ্গল। এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়, খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়। তিনি দলে দলে ফাইনাই দে, 12 এপ্রিল বিজেপি নকবাং উঠাই পাইলে, 12 এপ্রিল বিজেপি নকবাং উঠাই পাইলে, 12 এপ্রিল খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়। ত্রিপুরা জেলা শান্তি সম্প্রীতির সাথে বিজেপি নকবাং উঠাই পাইলে, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামলায় মেজে বিজেপি নকবাং উঠাই পাইলে, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামলায় 12 এপ্রিল নকবাং উঠাই পাইলে। খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, 12 এপ্রিল বিজেপি নকবাং উঠাই পাইলে, 14-15 দুইটা শিবিরাসন বিজেপি নকবাং উঠাই পাইলে, 15 রাজনে অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইলে, 16 ফুলি রাজেশ দেববর্মন কবাং উঠাই পাইলে, 15 রাজনে অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইলে। বুসকানি পারি 12 তারিখ যখন পদ্ম ফুল ফুটতে, 12 এপ্রিল পদ্ম ফুল যখন ফুটতে, ত্রিপুরা সামনে হামগ্রাইন বাজার 12 এপ্রিল পদ্ম ফুল ফুটতে, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগ্রাইন বাজার 12 এপ্রিল যখন ফুটতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। খুমলঙ্গা বিজেপি হাপান সালাম নয়, এডিসিওয়া বিজেপি হাপান সালাম নয়। জনতা খুশন খরা দে, ও খুশন খরা দে, ও তা খুশন খরা দে, ও খুশন খরা দে, ও নানা সব খরা দে, ও তা খুশন খরা দে, ও নানা সব খরা দে। মনে বিজেপি
হাবান ছিলাম রে এডিসি ও বিজেপি হাবান ছিলাম রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে ওদের জায়গা বিজেপি বড় হাবান মুডায় পাই রে সুলো পুলিপুলি রাজের বড় হাবান মুডায় পাই রে ওদের জায়গা অভিজিৎ বড় হাবান মুডায় পাই রে সুলো পুলিপুলি রাজের বড় হাবান মুডায় পাই রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে চন্দ্রবাদী প্রশ্ন আপনার পারো এপ্রিল কাঙ্গুড়ায় পাই রে চন্দ্রবাদী প্রশ্ন আপনার পারো এপ্রিল পদ্ম ফুল ফুটছে সালাম পারো এপ্রিল পদ্ম ফুল ফুটছে পারো এপ্রিল পদ্ম ফুল ফুটছে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ পারো এপ্রিল পদ্ম ফুল ফুটছে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে এডিসি ও বিজেপি হাবান ছিলাম রে আগাইস্টা নির্বাচন দেখি রে আগাইস্টা শীতল জুটি রে আগাইস্টা শীতল জিতি রে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ তিনি নমিনেশন নিয়ে দলে দলে ফুটবে যে তিনি দিলেন নমিনেশন নিয়ে দলে দলে ফাইবে যে বন্দে মাতরম 15 জুলাই অভিজিৎ দেববর্মার বাংলায় পাই রে সুলো পুলিপুলি রাজেশ দেববর্মার বাংলায় পাই রে 12 এপ্রিল পদ্ম ফুল ফুটে বিজেপি জয়যুক্ত খেলাই রে 12 এপ্রিল পদ্ম ফুল ফুল জয়যুক্ত খেলাই রে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে এডিসি ও বিজেপি হাবান ছিলাম রে কোন সর্বশক্তি বিজেপি নরকে নারে বাংলা কুমলঙ্গ বিজেপি হাবান থেকে কোন সর্বশক্তি রকি নারে বাংলা কুমলঙ্গ বিজেপি হাবান থেকে কোন সর্বশক্তি রকি নারে বাংলা কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে এডিসি ও বিজেপি হাবান ছিলাম রে 15 জুলাই অভিজিৎ দেববর্মা বাংলায় পাই রে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাই রে 12 এপ্রিল রাজেশ দেববর্মা বাংলায় পাই রে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 15 জুলাই জিন্দাবাদ সুলো পুলিপুর জিন্দাবাদ 15 জুলাই জিন্দাবাদ 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাই রে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাই রে সুলো পুলিপুলি রাজেশ দেববর্মা বাংলায় পাই রে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা বাংলায় পাই রে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা বাংলায় পাই রে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে কুমলঙ্গ বিজেপি হাবান ছিলাম রে 12 এপ্রিল পদ্ম ফুল যখন চাপড়ে বন্দে মাতরম বন্দে মাতরম
12 এপ্রিল যত পদ্ম ফুল ওজন ছিন্নি না বন্দে মাতরম 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটলে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটলে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটলে বিজেপি জিরাপত আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাঙ্গুডার পাইলে আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাঙ্গুডার পাইলে তিনি নিরালি চেতনা দলে দলে ফাইলে দে খুলমুলঙ্গ বিজেপি হাপান ছিলাম দে শয়তানি মস্তানি খাই বিজেপি নরকি নারে মানলে শয়তানি মস্তানি পুরো বিজেপি নরকি নারে মানলা 12 এপ্রিল খুলমুলঙ্গ বিজেপি হাপান ছিলাম না 12 এপ্রিল খুলমুলঙ্গ বিজেপি হাপান ছিলাম না বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বলে বলে भारत माता के बोले भारत माता के बीजेपी 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 वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद তিনি নরেলি যতনা দলে দলে ফাইবে দে তিনি মনোনয়ন নরেলি দলে দলে ফাইবে দে 15 জুলাই অভিজিৎ দেববর্মন 12 এপ্রিল বাংলায় পাইলে 15 জুলাই অভিজিৎ দেববর্মন বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন বাংলায় পাইলে বন্দে মাতরম वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাঙ্গুডায় পাইলে আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাঙ্গুডায় পাইলে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 15 জুলাই নির্বাচন অভিজিৎ দেববর্মন নকবাঙ্গুডায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন বাংলায় পাইলে 16 ফুলে মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন বাংলায় পাইলে 16 ফুলে মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন বাংলায় পাইলে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ খুলমুলঙ্গ বিজেপি হাপান ছিলাম না এডিসিও বিজেপি হাপান ছিলাম না খুলমুলঙ্গ বিজেপি হাপান ছিলাম না वंदे मातरम बीजेपी
প্রথা আমরা 12 এপ্রিল পদ্ম ফুল ফুটছে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা শুল্ক বাংমুডায় পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা শুল্ক বাংমুডায় পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা শুল্ক বাংমুডায় পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা শুল্ক 12 এপ্রিল বাংমুডায় পাইলে ও তাহুক সংখ্যা দে ও বুকুক সংখ্যা দে ও নানা সংখ্যা দে ও থাকু সংখ্যা দে ও বুকুক সংখ্যা দে ও নানা সংখ্যা দে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিনাপুর 12 এপ্রিল সুন বড় ভোট নে 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 ও নানা সংখ্যা দে ও থাকু সংখ্যা দে ও বাবা সংখ্যা দে ও আমার সংখ্যা দে ও নানা সংখ্যা দে বন্দে মাতরম para para tika amana na kaising borowa bodle para lama na amahin na kaising borowa bodle tibrasang ni manthi mana kaising borowa bodle tibrasang ni haprai na kaising borowa bodle para lama mana kaising borowa bodle para karen mana kaising borowa bodle o nana songkhna de o thaku songkhna de 12 এপ্রিল পদ্ম ফুল যখন কবাং উঠাইছেন পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা 12 এপ্রিল কবাং উঠাই পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা 12 এপ্রিল কবাং উঠাই পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা কবাং উঠাই পাইলে 12 এপ্রিল বড় ভোট 12 এপ্রিল বড় ভোট बोलो बोलो भारत माता के बोलो बोलो भारत माता के बीजेपी 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 15 जुलाइया 16 फुलीपुर 12 एप्रिल बीजेपी ने मनोनीत कैंडिडेट कबांग उठाए पाइले 15 जुलाई অভিজিৎ দেববর্মা কবাং উঠায় পাইলে 17 লক্ষ ত্রিপুরা আমরান ছাতে বিজেপি ও ভোট দিতে ত্রিপুরা আমরান মাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দিতে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর 15 জুলাই অভিজিৎ দেববর্মা কবাং উঠায় পাইলে 15 এপ্রিল 12 এপ্রিল বিজেপি কবাং উঠায় পাইলে 15 জুলাই ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা কবাং উঠায় পাইলে 16 ফুলি রাজেশ দেববর্মা কবাং উঠায় পাইলে ঘুমন বিজেপি হামান সালে কাগজপত্র ফাইলপত্র সব ঠিক আছে দেখালো কি টাকা অভিজিতের Bogagani, by the promoter party, Sing Korobni, candidate by district, Sini Boromguna, Ramchandra Gadi, James Deborah, Hala last time by Proshmit Deborah, Sutini, Diamosini, nomination Sabit Flaga, Abu, Son, Sini, Bogagra, the Sunapu to play, by district of money, of my district no, Bogagrano,
आगि जे बरफ पाइ थांगा आबुनसे एबो गोबां बुटबाय फायै सिन बुबाग्रानो जों बुबाग्रानो सिगिबि आबुनो सिन हानि अनन्तदेव के भैया आनि दादो नखलायो लास्ट टाइम 2021 आं पनि इलेक्शन एजन तमनि अनफॉर्चुनेट तिनि बबाय आं कन्टेस्ट खालामनो थांनि दङ नादि कका आं मसि सारामु जोङो जत किसिनो कासे एक्सपायर दङ माने इनथन बरफ मुंथन किन्तु एक्सपायर दङ किन्तु गावसिनि बरमग्रा मन्दल संगाय बरमगाय एक्सपायर पाइ थागा बरफ माने कुन जागा सुगले आजि आमहाय कन्टेस्टेन्ट दङ आं माने आनि माने कन्टेस्टेन्ट आं मानसुलि आजि कारण के बरमगाय एक्सपायर मालाजि बरफ पाइ थागा बरफ माने कन्टेस्ट खलाय दुम जत डेमोक्रेसी राइट्स हो हाइपनो आनि गाना बजाबि मांगलाखैसि सिराय को कारण के बो एक्सपायर मालानो बरफ नाया बरफ नाम ना हागलाखैसि एक्सपायर मालदि आबुन सारमसि केमो मुंगा ताइ को बाहेराव वानसुका को बाहेराव पुइलाव न बुबाग्राना हामबाय मारुओ आनो तेरसिमा तमाकारि एडिसि केन्द्रओ ताइवैसा सेमावाइस 21 ताउ ताइवैसा मानि बागै आबनि ललो हामबाय मारुओ चिनि आमचेनि जतनिसाय नुपुराव हामजागनाय खजुकसा चिनि बरमगना मन्त्रि श्री सार विश्वकेतुनो ताइ हामबाय मारुओ आनि कलिग्स ब्लक कमिटिनि प्रेसिडेंट वाइस प्रेसिडेंट ताइ जत तंगायराव तिनि 25 तारिख मार्च 2026 जों तिनि त्रिपुरा मथानि बुबाग्रानि वारियर सिंगै आं तिनि मोहनपुर SDM अफिसाव आनि नमिनेशन लाइना आं बिखा अ जागाव तिनि रिना थांतानि कोनो केबिन मुंकुरि खूब पिसफुली खूब खातुं खाजानि बिसिंतिनो चिनि जारा साबुटा रगो तिनि फाइलिया आं तिनि नाम थेना अखम सानामुसुङो ताक्लाय 26 म चौमारी एडिसिनि मंखा बुबाग्रानि चौमारी अ बुबाग्रानो 2021 निसाय 2023 निसाय ताइबो गोबां सीट रहरय चिनि त्रिपुरानि एडिसि आमचाइनि जत लुकुराव खा थनलायजाक बोखाव थनलायजाक बनि बागै जों 100% या जों 200% न जों अ सिन्ना कमाकारि इनियाखायबा सारा त्रिपुरानि जों 28 तानि बिसिङाव चिनि जे तावुक जरा 24 ता सीट जों जेसेबां दिनै अबते कोनो बुलकुरि अब जों जत निनि जत एलाकानि समस्त खबर नायसंसाय मानखा जोंहा दाख्लै बुबाग्रानि पक्षेनो तिब्रस्रा दङ जोंनि ताइ कायसानो जतनसाय कतरंखा चिनि मानथायना सेन्ट्रेल गभर्नमेन्ट बुबाग्रानो रिनिक लांथागा हाइपानो बुबाग्रा बाय जखन कक सालाय प्रुफ मनो जे सीट सांका बुबाग्रा कायसानो कक सागा आनि सिगां सीटनि सिगां आनि मानथाय नंबाय एकट माने आबोसि जतनसे कतरको आबो रिमानि परे जों जाखायना खायना वाइ बनो रिनिक लांखा हाइपानो आ जागान तमाबाय बुबाग्रानो पाइपलाया अ त्रिपुरा हास्तेनि जत इंटेलेक्चुअल लोक जारा शिक्षित समाज युव समाज चिनि बुरि बदलक जतनो हामबाय रई तागलाय ताइबो जों गोबां गोबांखौ बुट माननानै बागै जों आबो Aku mau nade, tapi belum bisa makan nasi mana aja. दुईटा कन्स्टिट्युएन्सी नमिनेसन पेपर सबमिट खाइने कैसा हमका 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी त्या कैसा हमका 23 अम्बी नगर और नेगा जों दाबोखिनि लगाव अनारेबल CM DTADC को दङ जों और नेगा हारनाय बागै जों गाबाव और थाङा नाय दङ आव जों रिटार्निं अफिसर थाङै जों नमिनेसन पेपर सबमिट खाइने Sir, bahay wanso si Pramod ani je 21 maharani o je applying fly फायदा माननो बस अजे 26 नि इलेक्सन चिनि आत्मविश्वास दङ जे 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी जों अवश्य पाइने कि प्रमोद पाइने सुदु महारानी चलागा गया जों आशा खालाय जे एमपी 23 एमपी नगर कन्स्टिट्युएन्सी जों जे प्रमोद पाइने
তারা কাকা बस আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যে দুটো নির্বাচন আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন, সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে। এবং এই দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে, যেখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে। একদিকে বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকারে মিলিত হই। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত, সংঘর্ষ ইত্যাদি চলছে। আর আমরা যারা বিরোধী দল আছি, আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে। যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে। ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা, এটাই ছিল বিজেপি এবং শাসক দলের মূল লক্ষ্য। এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন। এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে, ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ওই এলাকাতে নেই। এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। তো এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই। এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি। দ্বিতীয়, আমরা বলেছি যাতে সমস্ত রাজনৈতিক দল সমানভাবে প্রচার করার সুযোগ পায়, মিছিল, মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে, বাজার সভা হবে, জনসভা হবে, ঘরোয়া সভা হবে এবং প্রচারে যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে, এই ব্যবস্থা নিশ্চিত করুন। লক্ষ্য করা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, শাসক দল এই সুযোগটা গ্রহণ করে কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই ধরনের আরএস পাড়াতেও, এই কল্যাণপুরের পাশে আরএস পাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রচার কাজে বাধা দেওয়া, প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল। এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনী ট্রাইবাল এলাকা, স্বশাসিত জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, ঋষ্যমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসের রাত্রে 12টা নাগাদ
এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো তবু আপনাদের দিক থেকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্ন ঠ্যাটফ্যাট এই সমস্ত ঘটনা আছে, সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, যেই সংখ্যা প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেননি, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এ কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো, এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরও থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নিয়ে, সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমা মিছিল মিটিং প্রচার ইত্যাদি করার জন্য এসডিপিউ যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কিনা চেষ্টা আমরা করবো, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পুলিং এজেন্টদের গত 23-এর নির্বাচনও আমরা বলেছি এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পুলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে বসতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল। আমরা বলবো এটা তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এ যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে, যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে, কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এটা খোঁজখবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করতে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকার ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্তুষ্ট করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যারা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণে ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই
শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি। এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন ইয়েটা বন্ধ হয়ে যাবে, প্রচার ইলেকশন হলো গিয়ে 12 তারিখ 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে ওয়েবকাস্টিং যেটা সেটা করতে হবে। এই সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে এটা করার উদ্যোগ নিন যাতে দেখতে পারে মানুষ বসে যে, এবং আপনিও দেখতে পারেন যে কী হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে, এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত আর একটা হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে, আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এইটুকু তিনি বলেছেন ওনার দিক থেকে। দ্বিতীয়, এটা গিয়েছিলাম আমরা আজকে 12টার সময়, আর দ্বিতীয় যেটা সেটা হল গিয়ে চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো এগুলো ওনার কাছে তুলে ধরা হয়, এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি, এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্র্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি, এবং এই বিষয়গুলি এই বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে, এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে, এবং বলেছে, যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসামে ইলেকশন আছে, এই কথা বলার চেষ্টা করেছেন চিফ ইলেকশন অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তায় রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দুইজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে দাবি করেছে। উনি বলেছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, তাদের প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন, এ তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাবো, এ কথা তিনি বলেছেন। তো আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এবং বেশ কয়েকবার আগুনও দিয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছিলেন। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের এবং পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয়, এবং রাউন্ড দি ক্লক
এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা এবং ভোটের আগে থেকে যাতে গোটা এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রচারের সময় যাতে সকল দল সমানভাবে সেই সুযোগটা পায় এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক ব্যবহার করবে তো স্টেট পুলিশ, কাজে সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিছিল মিটিং সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো না, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে ফিরে যেতে অসুবিধা হবে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে এবং এই নির্দেশিকা যাতে ইলেকশন কমিশন থেকে আরও দেয় এবং পুলিশ অথরিটিকে সেই নির্দেশ দেওয়া হয় এবং এজেন্টরা ভিতরে যাতে আক্রান্ত না হয়, কারণ অতীতে ধর্মনগরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং রক্ত ঝরেছে, এই ঘটনা হয়েছে, কিন্তু সেইটা বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে। আপনারা জানেন যে ধর্মনগরের 5 কিলোমিটার আছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 5 কিলোমিটার, একটা অংশ আছে আসামের সঙ্গে এবং এটা কদন্ত ক্রস করেই তারপর এটা, এবং আমরা বলেছি যে আসাম বর্ডার বাংলাদেশ বর্ডার এই দুটো সম্পর্কে নজরদারি রাখা আর আউটসাইডার যাতে, কারণ বিরাট এলাকায় ভোট নেই সেই ডেটে, কাজে কোনো আউটসাইডার যাতে ভোটের যেদিন প্রচার শেষ হবে 7 তারিখে প্রচার শেষ হবে তার মানে পরেই সিল করে দেওয়া, এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না করতে পারে এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়, এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছে, এটা আমরা করব, স্ক্যানার ওয়েবকাস্টিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করব। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যেই বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে, এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি, কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপর স্ক্রুটিনি হবে, তারপরে কি উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতে এবার কম, সবটা মিলিয়ে যাতে একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়, কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না, ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না, এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। এখন বাকিরা যদি থাকে কিছু বলতে পারে, আছে কিছু।
আর কিছু আছে? না, একটা কথা আমরা এটাও বলেছি, এখন তো বলবে আমাদের। আমরা বলেছি যে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুব খুশি হয়ে বের হতো, এবং উৎসবের মেজাজে মানুষ ভোট দিত। আমরা আরও বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই, যে পুলিশ যাতে তুমি দর্শকের ভূমিকা না করো, দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি, লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না, ওইটা আমাদের করতে হবে। শাসক টাকা খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে, এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য, আপনি কি করেন, আপনি বিজেপি করেন। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন এটা তীব্রতা হবে, কিন্তু কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে, খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে, খুব দারিদ্রতার মধ্যে আছে এডিসি এলাকা বিশেষ করে, যেখানে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। যদি অল্প টাকা পায় ইলেকশনের সময়, তারা তখন ভোটটা দিয়ে দেয়। ওইদিকে যাতে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নজর দেয়, এবং যে সিইউ উনি যাতে নজর দেন, আমরা এটি ওনার কাছে বলেছি। আর বাকিটি তো আমরা 10টা পয়েন্ট এখানে আছে, এগুলি উল্লেখ করা হয়েছে। এখন বলবেন আমাদের পেমেন্ট সেক্রেটারি। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে বামফ্রন্টের আহ্বায়ক ইতিমধ্যেই এটা বিশদে বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাই, আজকে রাজনৈতিক কথা বলবো না, এটা সম্পূর্ণ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সে সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার উপরেই তিনি আলোচনা শুরু করতে গিয়ে বলেছেন একটা অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতিতে গত 8 বছর ধরে যেভাবে চলছে, এরকম একটা পরিস্থিতিতে এই দুটি নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচন আর একটা এডিসির সাধারণ নির্বাচন। তার সাথে হলো এখন অবধি, আমি এডিসির কথা বলছি, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, এখন অবধি এই নির্বাচনী লড়াইয়ে যা দেখা যাচ্ছে যে 5টা স্থানীয় এবং সর্বভারতীয় রাজনৈতিক দল তো আছেই, শাসক জোটের 3টা, আর বিরোধী দলগুলোর মধ্যে বামফ্রন্ট আর কংগ্রেসেরও আবার 3টা দলীয় জোট। তার সাথে কোনো কোনো জায়গাতে নির্দলীয় এসইউসিআই, সিপিআই, এমএল তারাও আছেন। আমি মনে করি এটাও আর একটা অভূতপূর্ব, অর্থাৎ সাম্প্রতিককালের কোন নির্বাচনে যে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সবখানে পঞ্চমুখী তো আছেই, পঞ্চমুখী সবটাতে নাই, কারণ 9টাতে দিয়েছে আইপিএফটি, চতুর্মুখী তো আছেই। আবার কোন কোন জায়গায় যদি এই প্রার্থীরা তাদের প্রার্থীপদ উড্ডয়ন না করেন, এটা পঞ্চমুখী, ষষ্ঠমুখী, সপ্তমুখী হতে পারে। তো এই জায়গায় এটা ত্রিপুরাজ্যের জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো একটা মঞ্চ, যে জায়গায় মানুষ নির্বাচনী প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং যে উদ্দেশ্যে এই এডিসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বহু লড়াই সংগ্রাম করে গঠিত হয়েছে,
তার স্থিতি কি, তার অবস্থা কি এ সম্পর্কে বলার প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা এগুলি বলবেন, জনগণ এটা শোনার সুযোগ পাবেন। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হবে আমরা মনে করি। তো এটা যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং যেটা বারবার বলছেন অতীতে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ঐতিহ্য আছে, নির্বাচন মানে একটা উৎসব। মহিলারা কোলে শিশু নিয়ে খোঁপায় ফুল বেঁধে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান। ভোট কেন্দ্রের বাইরে গ্রামীণ মেলার মতো মেলা বসে যায়, অস্থায়ী দোকান টোকান বসে যায়। সারাদিন মানুষ, বিভিন্ন দলের কর্মীরা, সমর্থকরা, ভোটাররা ভোট দিয়ে এসে গল্প গুজব করেন, সারাদিন কাটিয়ে দেন। এটা আমরা শৈশবে দেখেছি। আজকে এগুলো অতীত। হ্যাঁ, 18 আগে অব্দি ছিল, আজকে এগুলো অতীত। তো গতকাল আপনারা অনেকেই ছিলেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এবারের বাজেট এই নির্বাচনকে উপলক্ষ করেই আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। কাজে বিধানসভার অধিবেশন বিএসি বিজনেস অ্যাডভাইজারি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট, এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চা। কিন্তু দুর্ভাগ্যের এই জাতীয় আপিল, এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এরকম হতো আমরা নিজেরাই আমরা করতাম। কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দলের নেতা হিসেবে আমি করেছি, দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না, উল্টা কেউ কেউ অন্যভাবে এটাকে, আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন, আরেকদিকে চিফ ইলেকট্রাল অফিসার, দুজনের কাছে গিয়ে বললেন কেন আমরা কোনো ফেভার, আমাদের তরফে কমিশন কোনো ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবু একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না। কেননা একই সরকারের থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তাগুলি প্রকাশ করছেন এবং সদলেও যে নির্বাচনের এই তারিখ না আসতে আসতেই, নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতেই যেরকমভাবে কোনো কোনো ঘর, কোনো কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার আজকে অন্তত এখানে আমি এটা বলবো না। যাই হোক, যা আমরা আশা করব আমাদের নির্বাচন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন এবং চিফ ইলেকট্রাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, দুজনেই খুব দক্ষ দুদে অফিসার। যিনি স্টেট ইলেকশন কমিশনার তিনি রাজ্যের পুরখাওয়া একজন আমলা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, খুব ভালো তার কাজের রেকর্ড আছে। আর যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এখন সরকারের প্রথম সারির আইএস অফিসারদের মধ্যে অন্যতম, এবং তিনি সিইউ হিসাবে, তিনি শুধু একজন অফিসার না, তিনি ভারতের নির্বাচন কমিশনারের অথরাইজড, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত তার প্রতিনিধি। যদিও কথা বলার সময় তারা বলেছেন, আপনারা শুনেছেন যে না আমরা বলবো, করব, দেখব। এটা কমিশন হিসাবে এই সময়েতে তারা গোটা প্রশাসনেই, রাজ্য নির্বাচন কমিশনার হাতেও তার এখতিয়ারের মধ্যে সরকার, এটা আরক্ষা দপ্তরে হোক বা এই সিভিল প্রশাসন, তাদের কথা শুনতে বাধ্য। ঠিক তেমনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এই নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত প্রশাসনিক সহযোগিতা তার দরকার, আরক্ষা দপ্তর তরফ থেকে হোক বা সাধারণ প্রশাসন তরফ থেকে, এটা তার কর্তৃত্বের মধ্যে। তারা, আশা করি আমরা দুজন এই দক্ষ অফিসার, তারা এই জায়গায় বলিষ্ঠভাবে এবং নিরপেক্ষভাবে গণতন্ত্রের স্বার্থে রাজ্যে বিগত 8 বছর ধরে যে আমাদের বদনাম, কলঙ্ক যেটা সারা দেশে ছড়িয়েছে, এই নির্বাচনে অতীতে ছাপ্পা ভোট এবং একেবারে দিন দুপুরে ডাকাতি করা, এগুলা থেকে মুক্ত করে রাজ্যের যে সম্মান এবং গণতন্ত্রের ভিত, এটাকে শক্তিশালী করার দিক থেকে তারা ভূমিকা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, মতানুষ্ঠানিক ঘোষণা করেনি, কিন্তু কোথাও কোথাও তারা মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে প্রথম সারিতে রাখতে চান? দেখুন, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা বলবো না। এটা গণতন্ত্রে যত বেশি প্লেয়ার থাকবে তত বেশি গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই সেই প্লেয়ারদের ফেয়ার প্লে হতে হবে, নিয়ম মেনে তাদেরকে খেলতে হবে, হ্যাঁ, যেন ফাউল না করে। তো এই জায়গায় যদিও বলেছিলাম, তো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাছে মথা এবং বিজেপি, আমরা দুটোকে আলাদা করে দেখছি না, এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই যে এখন তারা আলাদা আলাদা করে দু দলেই প্রার্থী দিচ্ছে, আরে একসাথে এর আগে তো গত 4 মাস ধরে তারা ময়দানে মহাভারতে যুদ্ধ করেছে, জেনে শুনেই তাদের নেতৃত্ব, তাদের সাধারণ সমর্থক সরলমতি, তাদের দোষ নেই, সাধারণ সমর্থকদের, তাদের ভিতরে এই যুদ্ধ লাগিয়েছে, অনেক মাথা ফেটেছে, বাড়িঘর পুড়েছে, আহত হয়েছে। তারা নির্বাচন আসলে ঘনিয়ে আসলে সমঝোতার জন্য একটা বৈঠক তাদের হবে, তারা দু দলেই জানতেন, দু দলের যারা নেতৃত্ব ভালোই জানতেন, এবং সবাই দেখেছেন, চেষ্টা করেছেও। আমি তো শুনেছি গতকাল তাদের সভা শুরু হয়েছিল দিল্লিতে সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে শুরু হয়েছে, এবং সেই সভাতে উপস্থিত করানোর জন্য দিল্লি থেকে বহু লক্ষ টাকা খরচ করে একটা চার্টার ফ্লাইট পাঠানো হয়েছে আগরতলাতে। এগুলো তারা জানতেন, কিন্তু পারল না। না পারার পেছনে কারণটাও এই 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরা মথা দাবি কি
গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আইপিএফটির দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। তো ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মাথা খেয়েছে, মাথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে পাপ, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এডিসি মানে শুধু এডিসি, তিনটা ওয়ার্ড না, তিনটা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদান, লড়াই, সংগ্রাম, ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদেরই পরিণতি হবেই। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মাথা বিজেপি একই মুদ্রার এপিট ওপিট। এদিক থেকে আমরা মনে করি দুটো দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মাথা আলাদা না, দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। দুটার বিরুদ্ধেই আমাদের প্রচার, এবং দুটা দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকবে। আমি তো বলেছি, আমি বিজেপির 200টা পার্টি অফিসের ছবি দেব সরকারি জায়গায় তারা করেছে, ইয়ের উপর, জাতীয় সড়কের উপরে 200। আর আমাদের যেগুলো 40, 50, 60 বছর আগে যেগুলো ছিল, এতে একটা রাইট তৈরি হয়, খাস জায়গা হলেও অন্যায়ভাবে ভেঙেছে। আর যেগুলো আছে এদের দয়া এটা আছে না, এটা কোর্টের কারণে এরা সেখানে ভাঙতে গেছিল। এরা যদি ভাঙতে পারতো তো কবেই ভেঙে ফেলতো। কিন্তু আমি বলবো, রতন বাবু এই 200 প্রপার পার্টি অফিস ভাঙবে কিনা বিজেপি, অর্থাৎ এই সরকার। কিন্তু এই সরকার না ভাঙলে জনগণই ভাঙবে। এই সময় আসছে, জনগণই গুলি ভাঙবে। বিজেপি তো বলে পরিবারতন্ত্র নেই, কিন্তু এডিসি ইলেকশনের টিকেটে দেখা গেছে কোন মন্ত্রীর জামাই টিকিট পেয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিজেপি যা বলে তার সবসময় তার উল্টা করে, কিছুই না, নতুন কিছু না। যেমন এই বিশালগড় এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা আতঙ্ক। বিধানসভাতে এরা পবিত্র সভা বলেন, হ্যাঁ পবিত্র সভা, এখানে দাঁড়িয়ে কি বলেন, 0 টলারেন্স। কিন্তু এই যে বিশালগড়ে যে গুলিকাণ্ড ইত্যাদি করছে, কার ছত্রছায়া? ফেসবুকে, ওই বার্থডে পার্টিতে, বিভিন্ন ধরনের যে উপঢৌকন দেওয়াতে বিভিন্ন সময়তে কাকে দেখা যায়? বিশালগড়ে গেলে পরে মুখ্যমন্ত্রীকে বা তাদের সভাপতিকে কে ফুলের তোড়া দেয়, কে গিয়ে তাদের পাশে গিয়ে বসে, তারাই তো। পুলিশ কি করে খুঁজে পাবে? পুলিশ কি করে খুঁজে পাবে? আর পুলিশ যার ছবি মুখ্যমন্ত্রীর সাথে, যার ছবি তাদের দলের সভাপতির সাথে, কি করে পুলিশ পাবে? যাই হোক, পুলিশকে ধরতে হবে, আর কদিন ছেড়ে রাখবে পারবে না। আমার প্রশ্নটা ছিল, মানে মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, পরিবারতন্ত্র বিজেপিতে নেই, কেন্দ্রীয় নেতৃত্বরা ওপেন মাইকে বলে, এই বিষয়টার উপর না না, মন্ত্রীর জামাই হিসাবে নমিনেশন পাওয়াটা কোনো অন্যায় কিছু পেতেই পারে একজন নাগরিক হিসাবে। কিন্তু
অন্য বেলায় তারা এসব কথা বলে, কিন্তু নিজের বেলায় না। এটা অন্যের জন্য তারা বলে। বিজেপি যা বলে অন্যের জন্য, অন্যকে সৎ হতে হবে, অন্যকে এই মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু তারা সব খাবে। এরা অসৎ হলেও এদের পাপ হবে না। এটাই বিজেপির অর্থটা তাই। থ্যাংক ইউ। বরমগনা অভিজিৎ দেববর্মা তার ষোলো পুলিং পূর্ণি বরমগনা রাজেশ দেববর্মা বিপুল ভূতে জয়যুক্ত খেতার মধ্যে যত্ন খাবাই খুব কবল। আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে দুটি কেন্দ্র রয়েছে জিরানিয়া সিএম অন্তর্গত, এই দুজন প্রার্থীকে নিয়ে আমরা রিসিভ করে আমরা আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিম্রভাবে আবেদন রাখছি। চলো জয়
বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বুসকাংলি সমালোচক বিজেপি র কমাং মুডাই পাইলি নাই, বুসকাংলি সমালোচক বিজেপি র কমাং মুডাই পাইলি নাই, তিনি নমিনেশন নেই যতনা দলে দলে ভাইবাই দে, তিনি নমিনেশন নেই যতনা পালে পালে ভাইবাই দে, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, চিনে মেরেল দলে দলে ভাইবাই দে, চিনে দুইজন ক্যান্ডিডেট বিপুল বুতে জয় খাইনে, 12 এপ্রিল বিপুল বুতে জয় খাইনে, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি ন রুকি নারে মঙ্গল, যতই শয়তানি মশারি কাজে বিজেপি ন রুকি নারে মঙ্গল, খুমলুঙ্গা বিজেপি হাবাং খাইনা রুকি নারে মঙ্গল, খুরমাইকে লাল বিজেপি ন রুকি নারে মঙ্গল, লাল মাথানি খুরমাইকে লাল বিজেপি ন রুকি নারে মঙ্গল, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, তিনি দলে দলে ভাইবাই দে, 12 এপ্রিল বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 12 এপ্রিল বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 12 এপ্রিল খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, ত্রিপুরা গেলে শান্তি সম্প্রীতির সাথে বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই মেগাই বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল কমাং মুডাই পাইলি নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, 12 এপ্রিল বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 14-15 দুইটা শীতের আসন বিজেপি ন কমাং মুডাই পাইলি নাই, 15 রাজনে অভিজিৎ দেববর্মা আসন কমাং মুডাই পাইলি নাই, 16 ফুলি রাজেশ দেববর্মা আসন কমাং মুডাই পাইলি নাই, 15 রাজনে অভিজিৎ দেববর্মা আসন কমাং মুডাই পাইলি নাই, বুসকাংলি পারি 12 তারিখ যখন পদ্ম ফুল ভোট দে, 12 এপ্রিল পদ্ম ফুল যখন ভোট দে, ত্রিপুরা সামনে হামগ্রাইন বাগাই 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগ্রাইন বাগাই 12 এপ্রিল যখন ভোট দে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, তো তাকু সংখরা দে, ও বুকুক সংখরা দে, ও তাকু সংখরা দে, ও বুকুক সংখরা দে, ও নানা সংখরা দে, ও তাকু সংখরা দে, ও নানা সংখরা দে, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, এডিসিওয়া বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, 15 জায়গা অভিজিৎ দেববর্মা কমাং মুডাই পাইলি নাই, 16 ফুলি রাজেশ দেববর্মা কমাং মুডাই পাইলি নাই, 15 জায়গা অভিজিৎ দেববর্মা কমাং মুডাই পাইলি নাই, 16 ফুলি রাজেশ দেববর্মা কমাং মুডাই পাইলি নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, খুমলুঙ্গা বিজেপি হাবাং সালাম নাই, 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগ্রাইন বাগাই 12 এপ্রিল
লোক বাংলায় পাইলে চন্দ্রবাদী প্রশ্ন আমরা 12 এপ্রিল পদ্ম ফুল ফুটবে সালাম 12 এপ্রিল পদ্ম ফুল ফুটবে 12 এপ্রিল পদ্ম ফুল ফুটবে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 12 এপ্রিল পদ্ম ফুল ফুটবে अरे राम राधानी कुछ माइके लाम बीजेपी नो रोकी नारे बांधना अरे कुछ अशुभ शक्ति बीजेपी नो रोकी नारे बांधना चौथी प्रश्न आपरे बारे 12 एप्रिल पद्म फूल फुटते 12 एप्रिल पद्म फूल फुटते चौथी प्रश्न आपरे बारे 12 एप्रिल पद्म फूल फुटते वंदे मातरम बीजेपी जिंदाबाद Komolunga BJP Habang Selam Noi Edi Siwa BJP Habang Selam Noi Ada Istar Terasa Juti Noi Ada Istar Sitana Juti Noi Ada Istar Sitana Juti Noi Bande Mataram Bande Mataram BJP Jindabaad Dini nomination rally dole putih gaite nomination rally dole phai gaite Bande Mataram 15 Julai Obijit Debor Marathon Kebang Budaya Paile 16 Puli Rajesh Debor Marathon Kebang Budaya Paile 12 April Pota Pula Pula BJP no Joy Jukto Khalaile 12 April Pota Pula Pula Joy Jukto Khalaile Bande Mataram BJP Jindabaad BJP Jindabaad Komolunga BJP Habang Selam Noi Komolunga BJP Habang Selam Noi Edi Siwa BJP Habang Selam Noi Kuno Sobu Shukti BJP no Roki Nare Mangle Komolunga BJP Habang Selam Kuno Sobu Shukti Roki Nare Mangala Komolunga BJP Habang Selam Kuno Sobu Shukti Roki Nare Mangala Komolunga BJP Habang Selam Noi Komolunga BJP Habang Selam Noi Edi Siwa BJP Habang Selam Noi 15 Julai Obijit Debor Marathon Kebang Budaya Paile 12 April Obijit Debor Marathon Kebang Budaya Paile 12 April Rajesh Debor Marathon Kebang Budaya Paile Bande Mataram BJP Jindabaad BJP Jindabaad 15 Julai Jindabaad 16 Pulipur Jindabaad 15 Julai Jindabaad 12 April Obijit Debor Marathon Kebang Budaya Paile 12 April Obijit Debor Marathon Kebang Budaya Paile 16 Pulipur Rajesh Debor Marathon Kebang Budaya Paile Bharatiya Janata Party মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন Kebang Budaya Paile Bharatiya Janata Party মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন Kebang Budaya Paile Bande Mataram BJP Jindabaad BJP Jindabaad Komolunga BJP Habang Selam Noi Komolunga BJP Habang Selam Noi 12 April Pota Pula Jotno Sabrube Bande Mataram Bande Mataram 12 April Pota Pula Sindina Bande Mataram 12 April Pota Pula Budule 12 April Pota Pula Budule 12 April Pota Pula Budule BJP Jindabaad BJP Jindabaad আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নো Kebang Budaya Paile আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নো Kebang Budaya Paile
তিনি নিরালি ও যত্ন দলে দলে ফাইবাইতে খমলঙ্গ বিজেপি হাপান ছিলাম রে শয়তানি মস্তানি খাই বিজেপি নরকি নারে মাঙ্গলে শয়তানি মস্তানি পুরো বিজেপি নরকি নারে মাঙ্গলা 12 এপ্রিল খমলঙ্গ বিজেপি হাপান ছিলাম না 12 এপ্রিল খমলঙ্গ বিজেপি হাপান ছিলাম না বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিনাপর বলে বলে भारत माता के ओ भारत माता के बीजेपी 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 वंदे मातरम वंदे मातरम बीजेपी जिनापुर बीजेपी जिनापुर তিনি নরেলি ও যতন দলে দলে ফাইবাইতে তিনি মনোনয়ন নেই ও দলে দলে ফাইবাইতে 15 জুলাই অভিজিৎ দেববর্মন 12 এপ্রিল গোবাং মুন্ডাই পাইলে 15 জুলাই অভিজিৎ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলা বন্দে মাতরম বন্দে মাতরম वंदे मातरम वंदे मातरम बीजेपी जिनापुर बीजेपी जिनापुर আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাং উড়াই পাইলে আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাং উড়াই পাইলে বন্দে মাতরম বিজেপি জিনাপুর 15 জুলাই খোলা আসুন অভিজিৎ দেববর্মন নকবাং উড়াই পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন নকবাং উড়াই পাইলে 16 পুলিম মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন নকবাং উড়াই পাইলে 16 পুলিম মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন নকবাং উড়াই পাইলে বন্দে মাতরম বিজেপি জিনাপুর খমলঙ্গ বিজেপি হাপান ছিলাম না এডিসি ও বিজেপি হাপান ছিলাম না খমলঙ্গ বিজেপি হাপান ছিলাম না বন্দে মাতরম বিজেপি জিনাপুর 14 কোটি প্রশ্ন হামগ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে 14 কোটি প্রশ্ন হামগ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন গোবাং মুন্ডাই পাইলে
भारतीय जनता पार्टी मनोनीत कैंडिडेट राजेश देवर्मा सिंह बांग उठाई पाइले भारतीय जनता पार्टी मनोनीत कैंडिडेट राजेश देवर्मा सिंह पारा एप्रिल बांग उठाई पाइली ना ओ ताकुक संख्या दे ओ बुकुक संख्या दे ओ नाना संख्या दे ओ थाकु संख्या दे ओ बुकुक संख्या दे ओ नाना संख्या दे वंदे मातरम वंदे मातरम बीजेपी जिनापुर 12 एप्रिल सिंह बरवा बुट ने 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 ओ नाना संख्या दे ओ थागो संख्या दे ओ बाबा संख्या दे ओ आमा संख्या दे ओ नाना संख्या दे वंदे मातरम para para tika amanu na kacang borwa bodoh para lama nama hina kacang borwa bodoh di perasaan ni mana mana kacang borwa bodoh di perasaan ni hamrai na kacang borwa bodoh para lama mana kacang borwa bodoh para karen mana kacang borwa bodoh oh nana songkra de oh thagu songkra de 12 एप्रिल पद्म फूल जतन कबांग बुबाइसन पाइले भारतीय जनता पार्टी ने मनोनीत कैंडिडेट अभिजीत देवरम 12 एप्रिल कबांग बुडाई पाइले भारतीय जनता पार्टी ने मनोनीत कैंडिडेट राजेश देवरम सिंह 12 एप्रिल कबांग बुडाई पाइले भारतीय जनता पार्टी ने मनोनीत कैंडिडेट अभिजीत देवरम सिंह कबांग बुडाई पाइले 12 एप्रिल सिंह बरवा बुडले 12 एप्रिल सिंह बरवा बुडले बोलो बोलो भारत माता के बोलो बोलो भारत माता के बीजेपी 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 15 जुलाइनिया 16 पुलिपुर 12 एप्रिल से बीजेपी ने मनोनीत कैंडिडेट न कबांग उठाई पाइले 15 जुलाइनिया अभिजीत देवरम सिंह कबांग उठाई पाइले 17 कोटी प्रसा आंकड़न छते बीजेपी वो वोट दे की प्रश्न आंकड़न मगे 12 एप्रिल पद्म फूल वोट दे वंदे मातरम बीजेपी जिनापुर 15 जुलाई अभिजीत देवरम सिंह कबांग उठाई पाइले 15 एप्रिल 12 एप्रिल बीजेपी ने कबांग उठाई पाइले 15 जुलाई भारतीय जनता पार्टी ने मनोनीत कैंडिडेट अभिजीत देवरम सिंह कबांग उठाई पाइले 16 पुलिपुर राजेश देवरम सिंह कबांग उठाई पाइले घुमन बीजेपी हमान सामने ফাইলপত্র সব ঠিক আছে দেখালো এটা কার অভিজিতের Bubagrani by the promoter party, Sing Khorogni, candidate Sing district, Sini Boromuna, Ramchandra Gadi, James Debroma, Hagal Astam Bali, Prospect Debroma, Sintini, Sini nominations subject like Abu. So, Sini Bubagrani, Suna Putu Play, by district of money, of my district no, Sing Bubagrano, Agi, the border of Paikanga, Apunche, Ebo Kabang Goodbye, Aye, Sing Bubagrano. Bubagrana sini, apa nasi nani? Orang jawa ke boya, ane dado nukla yo. Last time 2021 no, angpani election itu temani. Unfortunately, tini bawa yang contest kalian tahu itu ho.
nadi kokka ang mo si sana musungo joto kisino kaise expire to mane intun borok intun কিন্তু expire to কিন্তু তাওসিনি borok kuna mondo songai borok kai expire pai thaga borok mane kun jaga sungli haji am khai contestant no ang mane ani mane contestant na ang sungli haji karon ke borok kai expire malaji borok pai thaga borok mane contest no khlai tun joto democracy rights ho hai kono ani kana bosabi mangla kesi sirai sirai ko karon ke bo expire mal no borok naya borok nam na hagla kesi expire mal digi abun samsi kebong ungrok tai baba hairo wangsuka baba hairo buma wangsuka pulau no bubagrana hambai maruo ano terosima tomakari edisi kendro taiwaisha semawais ekusho tawu taiwaisha di mani babe abun lo hambai maruo sini amchani jotoni sai nupura bai hamjak nai suduksa sini borongona মন্ত্রী শ্রী সার বিশ্বকেতুনো তাই হামাই মারিও আমি আরো আমি পলিটিক্স ব্লক কমিটি নি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাই যত তোমার তিনি 25 তারিখ মার্চ 2026 जों তিনি ত্রিপুরা মথানি বুবাগ্রানি ওয়ারিয়র সঙ্গই তিনি আরো মোহনপুর এসডিএম অফিস আনি নমিনেশন লাইনা আরো বিখা ও জায়গাও তিনি রিনা থাংতানি আর কোনো কেবিন মুখরি খুব পিসফুলি খুব খাতুন খাজানি বিসিংতি নাম চিনি যারা সাপুটা রগ আর তিনি ফাইলে গিয়া আং তিনি নাম থানে অকম সানামুসুঙ্গ তাকলাই 26 ম চংমারি এডিসিনি মংখা বুবাগ্রানি চংমারি ও বুবাগ্রানো 2021 দিশাই 2023 দিশাই তাইবো গোबां বুটাই गोबां সিট রহরই চিনি ত্রিপুরানি এডিসি আমচাইনি যত লুকুরক খা থাंलायजाक बोखाव थांलायजाक बनि बागै जों 100% या जों 200% न जों अ सिन्ना अमाकारि याखायबा सारा त्रिपुरानि जों 28 तानि बिसिङाव चिनि जे तावुक जरा 24 टा सीट जों जेसेबां जिखुनो अबते कोनो बुलकुरि अब जों যত নিনি যত এলাকানি সমস্ত খবরাখবর নাইসুন সেমানটা দিনা তাকলাই বুবাগ্রানের পক্ষে না ত্রিপুরা সঙ্গ শুনি তাই কাইসাকে যতন সে কত রংখা চিনি মানথাই না সেন্ট্রাল গভর্নমেন্ট বুবাগ্রানের রিলিট লাংথাকা হাইপানো বুবাগ্রা বাই যখন কক সালাই প্রুফ মনে যে সিট সাংকা বুবাগ্রা কাইসানো কক সাকা আনি সিগাং সিটনি সিগাং আনি মানথাই নমে একক মানে আবসি যতন সে কতরকু আবুরি মানি পড়ে চিন্তা খাইনা খাইনা वाइने वाइरे वाइ बनो रिंगित लांका हाइपानो आ जागान तोमा बाय बुबाग्रानो पाइपलाया पापलाया अ ত্রিপুরা हास्तेनि जत इंटेलेक्चुअल लोक जारा शिक्षित समाज युव समाज चिनि बुरि बदलक जतनो हामबाय रइ तागलाय ताइबो जों गोबां गोबांखौ बुथुमनानै बगे जों आदर জড়ি hukum monare tapi hukum kisah sama kasih mana dengan দুইটা কনস্টিটুয়েন্সি নেওয়ার নমিনেশন পেপার সাবমিট খাইনাই কাইসা हमका 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी त्याकाच्या हमका 23 अम्बिनगर और नेगा तब नगाव ऑनरेबल सीएम टीटी एडिशन दो और नगाव आरएन बांगे जों काबा और थाङा नाय दो अब जों रिटार्निंग ऑफिसर नॉमिनेशन पेपर सबमिट करे सर बाय वन सो चित्रामथानि जे 21 महारानी वो जे कप्लाइंग फाइजा मान अज 26 इलेक्शन चिनि आत्मविश्वास दङ जे 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सियाव जों अबश्य पाइनाय प्रमाण पाइनाय शुद्ध महारानी चलागा गैया जों आशा खालामो जे एमपी 23 एमपी नगर कन्स्टिट्युएन्सियाव जों बे प्रमाण पाइनाय तर कहाँ बिहार बस
প্রমাণ করা হয়েছে আমাদের রাজ্যে দুটো নির্বাচন আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন, সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে। এবং এই দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে, যেখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে। একদিকে বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকার মিলিত হই। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত, সংঘর্ষ ইত্যাদি চলছে। আর আমরা যারা বিরোধী দল আছি, আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে। যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে। ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা, এটাই ছিল বিজেপি এবং শাসক দলের মূল লক্ষ্য। এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন। এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে, ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ওই এলাকাতে নেই। এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। তো এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই। এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি। দ্বিতীয়, আমরা বলেছি যাতে সমস্ত রাজনৈতিক দল সমানভাবে প্রচার করার সুযোগ পায়, মিছিল, মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে, বাজার সভা হবে, জনসভা হবে, ঘরোয়া সভা হবে এবং প্রচারে যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে, এই ব্যবস্থা নিশ্চিত করুন। লক্ষ্য করা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, শাসক দল এই সুযোগটা গ্রহণ করে কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই ধরনের আরএস পাড়াতেও, এই কল্যাণপুরের পাশে আরএস পাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রচার কাজে বাধা দেওয়া, প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল। এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনী ট্রাইবাল এলাকার স্বশাসিত জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, নিঃসুমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসে রাত্রে 12টা নাগাদ এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো, তবু আপনাদের দিক থেকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অনেক অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্ন ঠ্যাটফ্যাট এই সমস্ত ঘটনা আছে। সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, যেই সংখ্যায় প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেননি, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এ কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো। এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরও থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নেয়। সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমার মিটিং প্রচার ইত্যাদি করার জন্য এসডিপিউ যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কিনা চেষ্টা আমরা করবো, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পুলিং এজেন্টদের গত 23-এর নির্বাচনে আমরা বলেছি এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পুলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল। আমরা বলবো এটা তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এর যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে, কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এটা খোঁজখবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করতে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকার ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্ত্রস্ত করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণেও ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন ইয়েটা বন্ধ হয়ে যাবে প্রচার, ইলেকশন হলো গিয়ে 12 তারিখ 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে ওয়েবকাস্টিং যেটা
সেটা করতে হবে। এই সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে হোক এটা করার উদ্যোগ নিন, যাতে দেখতে পারে মানুষ বসে যে, এবং আপনিও দেখতে পারেন যে কী হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে, এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত, আর একটা হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে, আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এইটুকু তিনি বলছেন ওনার দিক থেকে। দ্বিতীয়, এটা গিয়েছিলাম আমরা আজকে 12টার সময়। আর দ্বিতীয় যেটা, সেটা হল গিয়ে চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই, বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো, এগুলো ওনার কাছে, যে পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং এই বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে এবং বলেছে, যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসাম ইলেকশন আছে, এগুলো বলার চেষ্টা করেছেন চিফ ইলেকশন অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তায় রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দুইজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে, দাবি করেছে। উনি বলেছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, তাতে প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন, এ তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাব, এই কথা তিনি বলেছেন। তো আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এবং বেশ কয়েকবার আগুনও দিয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছিলেন। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের এবং পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা এবং ভোটের আগে থেকে যাতে গোটা এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং প্রচারের সময় যাতে সকল দল সমানভাবে সেই সুযোগটা পায় এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক
ব্যবহার করবে তো স্টেট পুলিশ, কাজে সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিছিল, মিটিং, সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো না, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে বিদেশিকে যাতে ইলেকশন কমিশন থেকে আরোদের এবং পুলিশ অথরিটিকে মনে করে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে। আপনারা জানেন যে ধর্মনগরের পাঁচটা একটা অংশ আছে আসামের সঙ্গে এবং এটা কদন্ত বা ক্রস করি তারপর এটা, এবং আমরা বলেছি যে আসাম বর্ডার কোনো আউটসাইডার যাতে ভোটের যেদিন প্রচার শেষ হবে 7 তারিখে প্রচার শেষ হবে তার মানে পরেই সিল করে দেওয়া, এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না করতে পারে এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়, এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছি, এটা আমরা করব। স্ক্যানার ওয়েবকাস্টিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করব। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যে বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে। এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি, কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতেই এবার কম, সবটা মিলিয়ে যাতে একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়, কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন, এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না, ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না, এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। এখন বাকিরা যদি থাকে কিছু বলতে পারে। আছে কিছু, আর কিছু আছে না? একটা কথা আমরা তো বলবে আমাদের, আমরা বলেছি যে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুব খুশি হয়ে বের হতো, উৎসবের মেজাজে মানুষ ভোট দিত। আমরা আরও বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই যে পুলিশ যাতে দর্শকের ভূমিকা না করতে, দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না, ওইটা আমাদের করতে হবে। শাসন টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য, আপনি কি করেন, আপনি বিজেপি করেন। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন এটা তীব্রতা হবে কিন্তু, কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে, খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে, খুব দারিদ্রতার মধ্যে আছে, এডিসি এলাকা বিশেষ করে, যেখানে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। যদি অল্প টাকা পায় ইলেকশনের সময় তারা তখন ভোটটা দিয়ে দেয়। ওইদিকে যাতে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নজর দেয় এবং যে সিইউ উনি যাতে নজর দেন, আমরা এটি ওনার কাছে বলেছি। আর বাকিটি তো আমরা 10টা পয়েন্ট এখানে আছে, এগুলি উল্লেখ করা হয়েছে।
ঠিক আছে। এবং বলবেন আমাদের সিপিএমের সেক্রেটারি। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে বামফ্রন্টের আহ্বায়ক ইতিমধ্যেই এটা বিশদে বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাই, আজকে রাজনৈতিক কথা বলবো না, এটা সম্পূর্ণ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সে সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার উপরেই তিনি আলোচনা শুরু করতে গিয়ে বলেছেন একটা অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতিতে গত 8 বছর ধরে যেভাবে চলছে, এরকম একটা পরিস্থিতিতে এই দুটি নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচন আর একটা এডিসির সাধারণ নির্বাচন। তার সাথে হলো এখন অবধি, আমি এডিসির কথা বলছি, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, এখন অবধি এই নির্বাচনী লড়াইয়ে যা দেখা যাচ্ছে যে 5টা স্থানীয় এবং সর্বভারতীয় রাজনৈতিক দল তো আছে, শাসক জোটের 3টা, আর বিরোধী দলগুলোর মধ্যে বামফ্রন্ট আর কংগ্রেসেরও আবার 3টা দলীয় জোট। তার সাথে কোনো কোনো জায়গাতে নির্দলীয় এসইউসিআই, সিপিআই, এমএল তারাও আছেন। আমি মনে করি এটাও আর একটা অভূতপূর্ব, অর্থাৎ সাম্প্রতিক কালের কোন নির্বাচনে যে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সবখানে পঞ্চমুখী তো আছেই, পঞ্চমুখী সবটাতে নাই, কারণ 9টাতে দিয়েছে আইপি একটি, চতুর্মুখী তো আছেই। আবার কোনো কোনো জায়গায় যদি এই প্রার্থীরা তাদের প্রার্থীপদ উড্ডয়ন না করেন, এটা পঞ্চমুখী, ষষ্ঠমুখী, সপ্তমুখীও হতে পারে। তো এই জায়গায় এটা ত্রিপুরাজ্যের জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো একটা মঞ্চ, যে জায়গায় মানুষ নির্বাচনী প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং যে উদ্দেশ্যে এই এডিসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বহু লড়াই সংগ্রাম করে গঠিত হয়েছে, তার স্থিতি কি, তার অবস্থা কি, এই সম্পর্কে বলার প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা এগুলি বলবেন, জনগণ এটা শোনার সুযোগ পাবেন। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হবে আমরা মনে করি। তো এটা যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং যেটা বারবার বলছেন অতীতে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের ঐতিহ্য আছে, নির্বাচন মানে একটা উৎসব। মহিলারা কোলে শিশু নিয়ে খোপায় ফুল বেঁধে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান, ভোট কেন্দ্রের বাইরে গ্রামীণ মেলার মতো মেলা বসে যায়, অস্থায়ী দোকান বসে যায়, সারাদিন মানুষ, বিভিন্ন দলের কর্মীরা, সমর্থকরা, ভোটাররা ভোট দিয়ে এসে গল্পগুজব করেন, সারাদিন কাটিয়ে দেন। এটা আমরা শৈশবে দেখেছি। আজকে এগুলো অতীত। হ্যাঁ, 18 আগ অব্দি ছিল, আজকে এগুলো অতীত। তো গতকাল আপনারা অনেকেই ছিলেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এবারের বাজেট
এই নির্বাচনকে উপলক্ষ করেই আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। কাজে বিধানসভার অধিবেশন বিএসসি বিজনেস অ্যাডভাইজরি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট, এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চা। কিন্তু দুর্ভাগ্যের এই জাতীয় আপিল, এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এরকম হতো আমরা নিজেরাই আমরা করতাম। কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দলের নেতা হিসেবে আমি করেছি, দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না, উল্টা কেউ কেউ অন্যভাবে এটাকে, আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন, আরেকদিকে চিফ ইলেকট্রাল অফিসার, দুজনের কাছে গিয়ে বললেন কেন আমরা কোনো ফেভার, আমাদের তরফে কমিশন কোনো ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবু একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না। কেননা একই সরকারের থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তাগুলি প্রকাশ করছেন এবং সদলেও যে নির্বাচনের এই তারিখ না আসতে আসতেই, নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতেই যেরকম ভাবে কোনো কোনো ঘর, কোনো কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার আজকে অন্তত এখানে আমি এটা বলবো না। যাই হোক, যা আমরা আশা করব আমাদের নির্বাচন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন এবং চিফ ইলেকট্রাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, দুজনেই খুব দক্ষ দুদে অফিসার। যিনি স্টেট ইলেকশন কমিশনার তিনি রাজ্যের পুরখাওয়া একজন আমলা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, খুব ভালো তার কাজের রেকর্ড আছে। আর যিনি চিফ ইলেকট্রাল অফিসার তিনিও এখন সরকারের প্রথম সারির আইএস অফিসারদের মধ্যে অন্যতম এবং তিনি সিইউ হিসাবে, তিনি শুধু একজন অফিসার না, তিনি ভারতের নির্বাচন কমিশনারের অথরাইজড, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত তার প্রতিনিধি। যদিও কথা বলার সময় তারা বলেছেন, আপনারা শুনেছেন যে না আমরা বলবো, করব, দেখব। এটা কমিশন হিসাবে এই সময়েতে তারা গোটা প্রশাসনেই, রাজ্য নির্বাচন কমিশনের হাতেও তার এখতিয়ারের মধ্যে সরকার, এটা আরক্ষা দপ্তরে হোক বা এই সিভিল প্রশাসন, তাদের কথা শুনতে বাধ্য। ঠিক তেমনি চিফ ইলেকট্রাল অফিসার তিনিও এই নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত প্রশাসনিক সহযোগিতা তার দরকার, আরক্ষা দপ্তর তরফ থেকে হোক বা সাধারণ প্রশাসন তরফ থেকে, এটা তার কর্তৃত্বের মধ্যে। তারা, আশা করি আমরা দুজন এই দক্ষ অফিসার, তারা এই জায়গায় বলিষ্ঠভাবে
এবং নিরপেক্ষভাবে গণতন্ত্রের স্বার্থে রাজ্যে বিগত 8 বছর ধরে যে আমাদের বদনাম কলঙ্ক যেটা সারা দেশে ছড়িয়েছে, এই নির্বাচনে অতীতে ছাপ্পা ভোট এবং একেবারে দিন দুপুরে ডাকাতি করা, এগুলা থেকে মুক্ত করে রাজ্যের যে সম্মান এবং গণতন্ত্রের ভিত, এটাকে শক্তিশালী করার দিক থেকে তারা ভূমিকা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো। মত আনুষ্ঠানিক ঘোষণা করেন, কিন্তু কোথাও কোথাও তারা মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে প্রথম সারিতে রাখতে পারেন? দেখুন, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা বলবো না। এটা গণতন্ত্রে যত বেশি প্লেয়ার থাকবে তত বেশি গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই সেই প্লেয়ারদের ফেয়ার প্লে হতে হবে, নিয়ম মেনে তাদেরকে খেলতে হবে, হ্যাঁ হ্যাঁ, যেন ফাউল না করে। তো এই জায়গায় যদি বলেছিলাম তো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাছে মথা এবং বিজেপি, আমরা দুটোকে আলাদা করে দেখছি না। এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই যে এখন তারা আলাদা আলাদা করে দুদলেই প্রার্থী দিচ্ছে, আরে একসাথে এর আগে তো গত 4 মাস ধরে তারা ময়দানে মহাভারতে যুদ্ধ করেছে, জেনে শুনেই তাদের নেতৃত্ব, তাদের সাধারণ সমর্থক সরলমতি, তাদের দোষ নেই সাধারণ সমর্থকদের, তাদের ভিতরে এই যুদ্ধ লাগিয়েছে, অনেক মাথা ফেটেছে, বাড়িঘর পুড়েছে, আহত হয়েছে। তারা নির্বাচন আসলে গণিয়ে আসলে সমঝোতার জন্য একটা বৈঠক তাদের হবে, তারা দু দলেই জানতেন, দু দলের যারা নেতৃত্ব ভালোই জানতেন এবং সবাই দেখেছেন, চেষ্টা করেছেও। আমি তো শুনেছি গতকাল তাদের সভা শুরু হয়েছিল দিল্লিতে সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সেই সভাতে উপস্থিত করানোর জন্য দিল্লি থেকে বহু লক্ষ টাকা খরচ করে একটা চার্টার ফ্লাইট পাঠানো হয়েছে আগরতলাতে। এগুলো তারা জানতেন, কিন্তু পারল না। না পারার পেছনে কারণটা ওই 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরা কথা দাবি কি? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আইপিএফটির দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। তো ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড, একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মথা খেয়েছে, মথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে পাপ, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এডিসি মানে শুধু এডিসি, 3টা ওয়ার্ড না, 3টা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদান, লড়াই, সংগ্রাম। ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে তাদের অস্তিত্ব রক্ষায়,
তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদেরই পরিণতি হবেই। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মথা বিজেপি একই মুদ্রার এপিট ওপিট। এদিক থেকে আমরা মনে করি দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মথা আলাদা না, দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। দুটার বিরুদ্ধেই আমাদের প্রচার এবং দুটা দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকবে। আমি তো বলেছি, আমি বিজেপির 200টা পার্টি অফিসের ছবি দেব সরকারি জায়গায় তারা করেছে, ইয়ের উপর, জাতীয় সড়কের উপরে 200। আর আমাদের যেগুলো 40, 50, 60 বছর আগে যেগুলো ছিল, এতে একটা রাইট তৈরি হয়, খাস জায়গা হলেও অন্যায়ভাবে ভেঙেছে। আর যেগুলো আছে এতে দয়া এটা আছে না, এটা কোর্টের কারণে এরা সেখানে ভাঙতে গেছিল। এরা যদি ভাঙতে পারত তো কবেই ভেঙে ফেলত। কিন্তু আমি বলবো রতন বাবু এই 200 প্রপার পার্টি অফিস ভাঙবে কিনা বিজেপি, অর্থাৎ এই সরকার। কিন্তু এই সরকার না ভাঙলে জনগণই ভাঙবে। এই সময় আসছে, জনগণই গুলি ভাঙবে। বিজেপি তো বলে পরিবারতন্ত্র নেই, কিন্তু এডিসি ইলেকশনের টিকিটে দেখা গেছে কোন মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিজেপি যা বলে তার সবসময় তার উল্টা করে, কিছুই না, নতুন কিছু না। যেমন এই বিশালগড় এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আতঙ্ক। বিধানসভাতে এরা পবিত্র সভা বলেন, হ্যাঁ পবিত্র সভা, এখানে দাঁড়িয়ে কি বলেন, 0 টলারেন্স। কিন্তু এই যে বিশালগড়ে যে গুলিকাণ্ড ইত্যাদি করছে, কার ছত্র ছায়া? ফেসবুকে, ওই বার্থডে পার্টিতে, বিভিন্ন ধরনের যে উপঢৌকন দেওয়াতে বিভিন্ন সময়তে কাকে দেখা যায়? বিশালগড়ে গেলে পরে মুখ্যমন্ত্রীকে বা তাদের সভাপতিকে কে ফুলের তোড়া দেয়, কে গিয়ে তাদের পাশে গিয়ে বসে, তারাই তো। পুলিশ কি করে খুঁজে পাবে? পুলিশ কি করে খুঁজে পাবে? আর পুলিশ যার ছবি মুখ্যমন্ত্রীর সাথে, যার ছবি তাদের দলের সভাপতির সাথে, কি করে পুলিশ পাবে? যাই হোক, পুলিশকে ধরতে হবে, আর কদিন ছেড়ে রাখবে পারবে না। আমার প্রশ্নটা ছিল, মানে মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, পরিবারতন্ত্র বিজেপিতে নেই, কেন্দ্রীয় নেতৃত্বরা ওপেন মাইকে বলে, এই বিষয়টার উপর না না, মন্ত্রীর জামাই হিসাবে নমিনেশন পাওয়াটা কোনো অন্যায় কিছু না, পেতেই পারে একজন নাগরিক হিসাবে। কিন্তু অন্য বেলায় তারা এসব কথা বলে, কিন্তু নিজের বেলায় না। এটা অন্যের জন্য তারা বলে। বিজেপি যা বলে অন্যের জন্য, অন্যকে সৎ হতে হবে, অন্যকে এই মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু তারা সব খাবে। এরা অসৎ হলেও এদের পাপ হবে না। এটাই বিজেপি, বিজেপির অর্থটা তাই। থ্যাংক ইউ। বরমগনা অভিজিৎ দেববর্মা তার 16 ফুলি পুনি বরমগনা রাজেশ দেববর্মা বিপুল বুতে জয়যুক্ত খানের বাগে যতন খাবাই খুবই কবগ আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে কৃষি কেন্দ্র রয়েছে জিরানিয়া সিএম অন্তর্গত, এই দুজন প্রার্থীকে নিয়ে আমরা মিছিল করে আমরা আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে
ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিম্রভাবে আবেদন করছি। চলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। Bustakan Somalasun BJP lo kemang mudai pai nai, Bustakan Somalasun BJP lo kemang mudai pai nai. Tirin nomination ni lo jotona dole dole bhai bhai je, tirin nomination ni lo jotona pale pale bhai bhai je. Kumulunga BJP hamang Islam nai, Kumulunga BJP hamang Islam nai, ADCwa BJP hamang Islam nai, ADCwa BJP hamang Islam nai. Tirin mereka dole dole bhai bhai je.
ADCO BJP Hapang Slam Noi ADCO BJP Hapang Slam Noi অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি না রুকি না রে বাংলা যতই শয়তানি মস্তানি কাজে বিজেপি না রুকি না রে বাংলা কুমলঙ্গা বিজেপি হামাং খাই না রুকি না রে বাংলা কোন মাইকেল লাল বিজেপি না রুকি না রে বাংলা লাল মাথানি কোন মাইকেল লাল বিজেপি না রুকি না রে বাংলা ADCO BJP Hapang Slam Noi কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi তিনি দলে দলে ফাইবে দে 12 এপ্রিল বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 12 এপ্রিল বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 12 এপ্রিল কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi ত্রিপুরা জেলার শান্তি সম্প্রীতির সাথে বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই মেঘে বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল কবাং উঠাই পাইরি নয় কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi 12 এপ্রিল বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 14-15 ने দুইটা শীতলসন বিজেপি না কবাং উঠাই পাইরি নয় 15 রাজনে অভিজিৎ দেববর্মা সন কবাং উঠাই পাইরি নয় 16 ফুলি রাজেশ দেববর্মা সন কবাং উঠাই পাইরি নয় 15 রাজনে অভিজিৎ দেববর্মা সন কবাং উঠাই পাইরি নয় বুঝকানি পারে ও 12 তারিখ যখন পদ্ম ফুল ফুট দে 12 এপ্রিল পদ্ম ফুল যখন ফুট দে ত্রিপুরা সামনে হামগাই মেঘে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই মেঘে 12 এপ্রিল যখন ফুট দে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিরাপ্পর বিজেপি জিরাপ্পর কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi ADCO বিজেপি Hapang Slam Noi তা খুশন খরা দে ও খুশন খরা দে ও তা খুশন খরা দে ও খুশন খরা দে ও নানা সম খরা দে ও তা খুশন খরা দে ও নানা সম খরা দে কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi ADCO বিজেপি Hapang Slam Noi কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi 15 জনে অভিজিৎ দেববর্মা কবাং উঠাই পাইরি নয় 16 ফুলি রাজেশ দেববর্মা কবাং উঠাই পাইরি নয় 15 জনে অভিজিৎ দেববর্মা কবাং উঠাই পাইরি নয় 16 ফুলি রাজেশ দেববর্মা কবাং উঠাই পাইরি নয় কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল কবাং উঠাই পাইরি নয় 14 লক্ষ ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে সালাম 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিরাপ্পর বিজেপি জিরাপ্পর 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে अरे लाल माथाने कोन माइकेल लाल बीजेपी नो रोकी ना रे बांग्ला अरे कोन अशुभ शक्ति बीजेपी नो रोकी ना रे बांग्ला যত লোক ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে 14 লোক ত্রিপুরা সামনে হামগাই 12 এপ্রিল পদ্ম ফুল ফুট দে বন্দে মাতরম বিজেপি জিরাপ্পর কুমলঙ্গা বিজেপি Hapang Slam Noi ADCO বিজেপি Hapang Slam Noi
আঠাইশটা জন জিতিলে 28টা শীতল জিতিলে 28টা শতন জিতিলে বন্দে মাতরম বিজেপি জিরাপত দিল্লি নমিনেশন রেলি ও দলে দলে ফাইবে দিল্লি নমিনেশন রেলি ও দলে দলে ফাইবে বন্দে মাতরম 15 জুলাই অভিজিৎ দেববর্মার বাংলায় পাইলে 16 পুলি রাজেশ দেববর্মার বাংলায় পাইলে 12 এপ্রিল পদ্ম ফুল বিজেপি জয়যুক্ত খেলাইলে 12 এপ্রিল পদ্ম ফুল জয়যুক্ত খেলাইলে বন্দে মাতরম বিজেপি জিরাপত Komolunga BJP Habang Silamne Komolunga BJP Habang Silamne Edisiwa BJP Habang Silamne Kuno Shukti BJP Noroki Naran Mangle Komolunga BJP Habang Hene Kuno Shukti Roki Naran Mangla Komolunga BJP Habang Hene Kuno Shukti Roki Naran Mangla Komolunga BJP Habang Silamne Komolunga BJP Habang Silamne Edisiwa BJP Habang Silamne 15 Julai অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে 12 এপ্রিল রাজেশ দেববর্মা বাংলায় পাইলে বন্দে মাতরম বিজেপি জিরাপত 15 Julai জিরাপত 16 পুলিপুর জিরাপত 15 Julai জিরাপত 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে 16 পুলি রাজেশ দেববর্মা বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে বন্দে মাতরম বিজেপি জিরাপত Komolunga BJP Habang Silamne Komolunga BJP Habang Silamne 12 এপ্রিল পদ্ম ফুল যতন চাপড়ুতে বন্দে মাতরম 12 এপ্রিল যত পদ্ম ফুল ওজন ছিনিনে বন্দে মাতরম 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিলে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিলে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিলে বিজেপি জিরাপত আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি বাংলায় পাইলে আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি বাংলায় পাইলে তিনি নিরালি ও যতন দলে দলে ফাইবে Komolunga BJP Habang Silamne শয়তানি মস্তানি খাই বিজেপি নরকি নারে মাংলে শয়তানি মস্তানি পুরো বিজেপি নরকি নারে মাংলা 12 এপ্রিল Komolunga BJP Habang Silamne 12 এপ্রিল Komolunga BJP Habang Silamne বন্দে মাতরম বিজেপি জিরাপত বলো বলো भारत माता के बीजेपी वंदे मातरम बीजेपी जिरापत তিনি নরেলি ও যতন দলে দলে ফাইবে তিনি মনোনয়ন রেলি ও দলে দলে ফাইবে 15 Julai অভিজিৎ দেববর্মা 12 এপ্রিল বাংলায় পাইলে 15 Julai অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা বাংলায় পাইলে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা বাংলায় পাইলে বন্দে মাতরম Look up to the
আমার বাঙালি তুমি যাই আমি তাই বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, বিজেপি জিরাপদ। আসন্ন ডিসি নির্বাচন আছেন বিজেপি নকবাঙ্গুটায় পাইল, আসন্ন ডিসি নির্বাচন আছেন বিজেপি নকবাঙ্গুটায় পাইল। বন্দে মাতরম, বিজেপি জিরাপদ। 15 জুলাই খোলা আছেন অভিজিৎ দেববর্মা নকবাঙ্গুটায় পাইল। ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। 16 পুলিং মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। 16 পুলিং মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। বন্দে মাতরম, বিজেপি জিরাপদ। খুমলঙ্গ বিজেপি হাবাং শ্রম নয়, এডিসিও বিজেপি হাবাং শ্রম নয়, খুমলঙ্গ বিজেপি হাবাং শ্রম নয়। বন্দে মাতরম, বিজেপি জিরাপদ। 14 লক্ষ টিপ্রাসনা হাঙ্গ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে। 14 লক্ষ টিপ্রাসনা হাঙ্গ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে। বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, বিজেপি জিরাপদ। ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুটায় পাইল। ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন 12 এপ্রিল নকবাঙ্গুটায় পাইল না। ও তাকুক সংখ্যা দে, ও বুকুক সংখ্যা দে, ও নানা সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে, ও বুকুক সংখ্যা দে, ও নানা সংখ্যা দে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ। 12 এপ্রিল সুন বড় ভোট নে, 12 এপ্রিল সুন বড় ভোট নে, 12 এপ্রিল সুন বড় ভোট নে, 12 এপ্রিল সুন বড় ভোট নে। ও নানা সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে, ও বাত সংখ্যা দে, ও আমা সংখ্যা দে, ও নানা সংখ্যা দে। বন্দে মাতরম, para para tika hamana na kaising borowa budne, para para lama na mahin na kaising borowa budne, tibrasar ne manthe mana kaising borowa budne, tibrasar ne hamrai na kaising borowa budne, para para lama mana kaising borowa budne, para para karen mana kaising borowa budne. O nana সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে। 12 এপ্রিল পদ্ম ফুল যতন কবাং কবাং বুবাইছেন পাইলি নয়,
ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা 12 এপ্রিল লক্ষবাং উড্ডয় পাইলে ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা 12 এপ্রিল লক্ষবাং উড্ডয় পাইলি না ভারতীয় জনতা পার্টি মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা লক্ষবাং উড্ডয় পাইলে 12 এপ্রিল সিং বড়ুয়া বুডলে 12 এপ্রিল সিং বড়ুয়া বুডলে बोलो बोलो भारत माता के बोलो बोलो भारत माता के बीजेपी 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 15 जुलाइनिया 16 पुलिंगपुर 12 एप्रिल बीजेपी ने मनोनीत कैंडिडेट गोबां उड्डय पाइले 15 जुलाइनि अभिजित देबबर्मा गोबां उड्डय पाइले 17 लक्ष तिब्रासा हामग्रानि साथे बीजेपी व भोट दिते तिब्रासा हामग्रानि बागै 12 एप्रिल पद्म फुल भोट दिते वंदे मातरम बीजेपी जिरापद बीजेपी जिरापद 15 जुलाइनि अभिजित देबबर्मा गोबां उड्डय पाइले 12 एप्रिल बीजेपी गोबां उड्डय पाइले 15 जुलाइनि भारतीय जनता पार्टी मनोनीत कैंडिडेट अभिजित देबबर्मा गोबां उड्डय पाइले 16 पुलिंगपुर राजेश देबबर्मा गोबां उड्डय पाइले खुमलुंग बीजेपी हाबान सिलाने बीजेपी हाबान सिलाने खुमलुंग बीजेपी हाबान सिलाने আমরা যাবো রিভিউ মিটিং কাগজপত্র ফাইলপত্র সব ঠিক আছে দেখালো এটা কার অভিজিতের बुबाग्रानि खुदुमबाय प्रमोटर पार्टी जों खरगनि कैंडिडेट सिनि गय डिस्ट्रिक्टनि सिनि बरमगुना रामचंद्र गादी जेम्स देबबर्मा आं फागल आश्रामबारिनि प्रसमित देबबर्मा जोंनि एसडीएमओ सिनि नमिनेशन जों साबमिट खालायगा दाबो जों सिनि बुबाग्रा जे सुनो फुटु खालायै गय डिस्ट्रिक्ट याफरमानि ओ गय डिस्ट्रिक्ट न जों बुबाग्रानो आगि जे बररक पाइ थांगा आपुनसे एबो गोबां गोबां बुटबाय पायै सिनि बुबाग्रानो जों बुबाग्रानो जों गिबि आपुनो सिन नानि अनन्त देबबर्मा के भैया आनि दादो नखलायो लास्ट टाइम 2021 आं बनि इलेक्शन एजेंट तमनि अनफॉर्चुनेट तिनि बबाय आं कन्टेस्ट खालामनानै थाङै दङ नायदि कका आं मसे सारा मुसुङो जत किसिनो कासे एक्सपायर दङ माने इन्थन बरक मुंथन किन्तु एक्सपायर दङ किन्तु गावसिनि बरक गुना मन्द संगाय बरक अंगाय एक्सपायर पाइ थागा बरक माने कुन जागा सुगलि हायसि आमहाय कन्टेस्टेन्ट न आं माने आनि माने कन्टेस्टेन्ट आं मानसु हायसि कारण के बरक एक्सपायर मालासि बरक पाइ थागा बरक माने कन्टेस्ट खालाय तुन जत डेमोक्रेसी राइट दङ हायपनो आनि गाना बजाबि मांगलाखैसि सिराय सिराय को कारण के बो एक्सपायर मालानो बरक नाया बरक नाम ना हागलाखैसि एक्सपायर माल दिगि आबुन सारमसि केबो मुंग्र ताइ बबा हायरो वानसुका बबा हायरो बुंनो पुइला अन बुबाग्राना हामबाय मारुओ आनो तेरो सीमा तमाकारी एडिसी केन्द्र तैवैसा सेमावाइस 21 ताउ तैवैसानि माने बागै आबनि लोग हामबाय मारुओ चिनि आमचाइनि जतनिसाय नुपुराबाय हामजागनाय खादुकसा चिनि बरमगना मन्त्री श्री सार विश्वकेतुनो ताइ हामबाय मारुओ आनि अर आनि कलिग्स ब्लक कमिटिनि प्रेसिडेंट वाइस प्रेसिडेंट ताइ जत तंगायरनो तिनी 25 तारिख मार्च 2026 जों तिनी त्रिपुरा मथानि बुबाग्रानि वारियर सिंगै आं तिनी अर मोहनपुर एसडीएम अफिसर आनि नमिनेशन लाइना अर बिखा अ जागाव तिनी रिना थांतानि अर कोनो टेबिल मुंकुरि खूब पिसफुली खूब खातुं खाजानि बिसिंतिनो तिनी जारा साबुटा रगो अर तिनी फाइलिया आं तिनी नंथाना अखम साना मुसुङो दाख्लै 26
चौमारी एडिसिनी मंखा बुबाग्रानी चौमारी बुबाग्रानो 2021 निसाय 2023 निसाय ताइबो गोबां बुथाय गोबां सीट लहरै चिनी त्रिपुरानि एडिसि आमचाइनि जत लुकुराव खा थांनायजाक बोखाव थांनायजाक बनि बागै जों 100% या जों 200% न जों अ सिगना कमाकारि इनि आखाइबा सारा त्रिपुरानि जों 28 तानि बिसिङाव चिनी जे तावक जरा 24 ता सीट जों जेसेबां जितनाय अबताय कोनो भुल करे अब जों जत निनि जत एलाकानि समस्त खबर नायसन सेलमानखा जोंना दाख्लै बुबाग्रानि पक्षेनो बाथ्रा दङ जोंनि ताइ कैसाखै जतनसै कत रोंखा चिनी मानथायना सेन्ट्रेल गभर्नमेन्ट बुबाग्रानो रिलिट लांखागा हाइपानो बुबाग्रा बाय जखन पक्ष सालायप्रुब मनो जे सीट सानका बुबाग्रा कैसानो पक्षागा आनि सिगां सीटनि सिगां आनि मानथाय नङा एकक माने आबोसि जतनसै कतरखौ आबुरि माने पुरे सुंगा खायना वाइनै वाइरे वाइ बनो रिलिट लांखा हाइपानो आ जागान तमाबाय बुबाग्रानो पाइप्लाया अ त्रिपुरा हास्तेनि जत इंटेलेक्चुअल लोक जारा शिक्षित समाज युव समाज चिनी बुरी बदल जतन हामबाय लुई तागलाय ताइबो जों गोबां कमाखै बुथ मानाय बागै जों आगो दौड़ी Anh cũng muốn nói đi, tập kia, tôi cũng nghĩ sẽ sang cái xem ăn thế này. दुईटा कन्स्टिट्युएन्सी जों नमिनेसन पेपर सबमिट खालामनाय खायसे हांखा 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी त्या खायसे हांखा 23 अम्बिनगर आरो नोगा जों दाबोखिनि लगाव अनारेबल CM DT ADC को दङ जों आरो नोगा आरएन बाङै जों दाबो आरो थाङा नाय दङ दाबो जों रिटार्निं अफिसार थाङै जों नमिनेसन पेपर सबमिट खालामनाय सर बाहाय वानसो जे प्रामथानि जे 21 महारानी वो जे कप्लाइंग फायदा माननो बस अजे 26 नि इलेक्शनाव चिनी आत्मविश्वास दङ जे 21 महारानी चलागां कन्स्टिट्युएन्सीआव जों अबयस्सै पाइनाय जे प्रमोट पाइनाय शुद्ध महारानी चलागांया जों आसा खालामो जे एमपी 23 एमपी नगर कन्स्टिट्युएन्सीआव जों जे प्रमोट पाइनाय Tara kah पे जा रहा या किस एक तो बस আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যে দুটো নির্বাচন আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে যেখানে রাজ্যে আইনের শাসন নেই অরাজকতা চলছে মানুষের বাক স্বাধীনতা নেই দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে একদিকে বেকারত্ব দারিদ্রতা ইত্যাদি বাড়ছে এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকারে মিলিত হই সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত সংঘর্ষ ইত্যাদি চলছে আর আমরা যারা বিরোধী দল আছি আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন
নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে, ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কি না, এটাই ছিল বিজেপির এবং শাসক দলের মূল লক্ষ্য। এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন। এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে, ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ওই এলাকাতে নেই। এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। তো এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি। দ্বিতীয়, আমরা বলেছি যাতে সমস্ত রাজনৈতিক দল সমানভাবে প্রচার করার সুযোগ পায়, মিছিল, মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে, বাজার সভা হবে, জনসভা হবে, ঘরোয়া সভা হবে এবং প্রচারে যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে, এই ব্যবস্থা নিশ্চিত করুন। লক্ষ্য করা আছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, শাসক দল এই সুযোগটা গ্রহণ করে কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই ধরনের আরএস পাড়াতেও, এই কল্যাণপুরের পাশে আরএস পাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রচার কাজে বাধা দেওয়া এবং প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনী ট্রাইবেল এলাকা, সোসাইটি, জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, ঋষ্যমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসের রাত্রে 12টা নাগাদ এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো, তবু আপনাদের দিক থেকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্নভাবে ঠ্যাটফ্যাট এই সমস্ত ঘটনাও আছে। সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, যেই সংখ্যা প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেননি, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এ কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো, এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরও থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নেয়। সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমার মিছিল, মিটিং, প্রচার ইত্যাদি করার জন্য
এসডিপিও যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কি না চেষ্টা আমরা করবো, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পোলিং এজেন্টদের গত 23-এর নির্বাচনও আমরা বলেছি এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পোলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল। আমরা বলবো এটা তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এর যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে পারে। যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে, কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পোলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এইটা খোঁজখবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করলে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা, বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকায় ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্ত্রস্ত করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণে ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন ইয়েটা বন্ধ হয়ে যাবে প্রচার, ইলেকশন হলো গিয়ে 12 তারিখ, 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে স্ক্যানার ওয়েবকাস্টিং যেটা সেটা করতে হবে, এই সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে এটা করার উদ্যোগ নিন যাতে দেখতে পারে মানুষ বসে যে, এবং আপনিও দেখতে পারেন যে কী হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত আর একটা হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে, আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এইটুকু তিনি বলেছেন ওনার দিক থেকে। দ্বিতীয় এটা গিয়েছিলাম আমরা আজকে 12টার সময়, আর দ্বিতীয় যেটা সেটা হল গিয়ে চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো এগুলো ওনার কাছে তুলে ধরা হয় এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন,
প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্র্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং এই বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে এবং বলেছে, যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসামে ইলেকশন আছে, এই কথা বলার চেষ্টা করেছেন চিফ ইলেকশন অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তায় রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দুইজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে দাবি করেছে। উনি বলেছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, তাতে প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন, এ তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাব, এই কথা তিনি বলেছেন। এবং আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এবং বেশ কয়েকবার আগুনও দিয়েছেন এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছিলেন। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের এবং পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা এবং ভোটের আগে থেকে যাতে গোটা এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং প্রচারের সময় যাতে সকল দল সমানভাবে সেই সুযোগটা পায় এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক ব্যবহার করবে তো স্টেট পুলিশ, কাজেই সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিছিল মিটিং সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো না, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে ফিরে যেতে অসুবিধা হবে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে এবং এই নির্দেশিকা যাতে ইলেকশন কমিশন থেকে আরও দেয় এবং পুলিশ অথরিটিকে সেই নির্দেশ দেওয়া হয় এবং এজেন্টরা ভিতরে যাতে আক্রান্ত না হয়, কারণ অতীতে ধর্মনগরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং রক্ত ঝরেছে, এই ঘটনা হয়েছে। কিন্তু সেইটা বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে।
আপনারা জানেন যে ধর্মনগরের 5 কিলোমিটার আছে বাংলাদেশ বর্ডার, না বাংলাদেশ বর্ডার, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 5 কিলোমিটার। একটা অংশ আছে আসামের সঙ্গে, এবং এটা কদমতলা ক্রস করেই তারপর এটা। এবং আমরা বলেছি যে আসাম বর্ডার, বাংলাদেশ বর্ডার, এই দুটো সম্পর্কে নজরদারি রাখা, আর আউটসাইডার যাতে, কারণ বিরাট এলাকায় ভোট নেই সেই ডেটে, কারণ কোনো আউটসাইডার যাতে ভোটের যেদিন প্রচার শেষ হবে, 7 তারিখে প্রচার শেষ হবে, তার মানে পরেই সিল করে দেওয়া। এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না করতে পারে, এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা, এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়। এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছে, এটা আমরা করব। স্ক্যানার ওয়েবকাস্টিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করব। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যেই বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন, এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে। এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি, কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে কি উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতেই এবার কম, সবটা মিলিয়ে যাতে একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে, এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন, এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয়, এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ, এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না, ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না। এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। এখন বাকিরা যদি থাকে কিছু বলার বলতে পারেন। আছে কিছু, আর কিছু আছে? না, একটা কথা আমরা বলেছি, এরপর তো বলবে আমাদের। আমরা বলেছি যে মানুষ যাতে উৎসবের মেলাতে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুব খুশি হয়ে বের হতো, উৎসবের মেলাতে মানুষ ভোট দিত। আমরা আরও বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই, যে পুলিশ যাতে কোনো দর্শকের ভূমিকা না গ্রহণ করে। দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি, লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না। ওইটা আমাদের করতে হবে। শাসক টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে, টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে, এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য। আপনি কি করেন? আপনি বিজেপি করি। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন, এটা তীব্রতা হবে কিন্তু, কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে, খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে, খুব দারিদ্রতার মধ্যে আছে, এডিসি এলাকা বিশেষ করে, যেখানে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। যদি অল্প টাকা পায় ইলেকশনের সময়, তারা তখন ভোটটা দিয়ে দেয়। ওইদিকে যাতে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নজর দেয়, এবং যে সিইউ উনি যাতে নজর দেন, আমরা এটি ওনার কাছে বলেছি। আর বাকিটি তো আমরা 10টা পয়েন্ট এখানে আছে, এগুলি উল্লেখ করা হয়েছে। এখন বলবেন আমাদের সিপিএমের সেক্রেটারি। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে বামফ্রন্টের আহ্বায়ক ইতিমধ্যেই এটা বিশদে বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাই, আজকে রাজনৈতিক কথা বলবো না, এটা সম্পূর্ণ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সে সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার উপরই তিনি আলোচনা শুরু করতে গিয়ে বলেছেন একটা অভূতপূর্ব
একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতিতে গত 8 বছর ধরে যেভাবে চলছে, এরকম একটা পরিস্থিতিতে এই দুটি নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচন আর একটা এডিসির সাধারণ নির্বাচন। তার সাথে হলো এখন অবধি, আমি এডিসির কথা বলছি, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন অবধি এই নির্বাচনী লড়াইয়ে যা দেখা যাচ্ছে যে 5টা স্থানীয় এবং সর্বভারতীয় রাজনৈতিক দল তো আছেই, শাসক জোটের 3টা, আর বিরোধী দলগুলোর মধ্যে বামফ্রন্ট আর কংগ্রেসেরও আবার 3টা দলীয় জোট। তার সাথে কোনো কোনো জায়গাতে নির্দলীয় এসইউসিআই, সিপিআই, এমএল তারাও আছেন। আমি মনে করি এটাও আর একটা অভূতপূর্ব, অর্থাৎ সাম্প্রতিক কালের কোনো নির্বাচনে যে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সবখানে পঞ্চমুখী তো আছেই, পঞ্চমুখী বলতে সবটাতে নাই, কারণ 9টাতে দিয়েছে আইপিএফটি, চতুর্মুখী তো আছেই। আবার কোনো কোনো জায়গায় যদি এই প্রার্থীরা তাদের প্রার্থীপদ উড্ডয়ন করেন, এটা পঞ্চমুখী, ষষ্ঠমুখী, সপ্তমুখীও হতে পারে। তো এই জায়গায় এটা ত্রিপুরাজ্যের জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো একটা মঞ্চ, যেই জায়গায় মানুষ নির্বাচনী প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং যে উদ্দেশ্যে এই এডিসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বহু লড়াই সংগ্রাম করে গঠিত হয়েছে, তার স্থিতি কি, তার অবস্থা কি, এই সম্পর্কে বলার প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা এগুলি বলবেন, জনগণ এটা শোনার সুযোগ পাবেন। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হবে আমরা মনে করি। তো এটা যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং যেটা বারবার বলছেন অতীতে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের ঐতিহ্য আছে, নির্বাচন মানে একটা উৎসব। মহিলারা কোলে শিশু নিয়ে খোঁপায় ফুল বেঁধে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান। ভোট কেন্দ্রের বাইরে গ্রামীণ মেলার মতো মেলা বসে যায়, অস্থায়ী দোকান টোকান বসে যায়। সারাদিন মানুষ, বিভিন্ন দলের কর্মীরা, সমর্থকরা, ভোটাররা ভোট দিয়ে এসে গল্পগুজব করেন, সারাদিন কাটিয়ে দেন। এটা আমরা শৈশবে দেখেছি। আজকে এগুলো অতীত। 18 আগ অব্দি ছিল, আজকে এগুলো অতীত। তো গতকাল আপনারা অনেকেই ছিলেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এবারের বাজেট এই নির্বাচনকে উপলক্ষ করেই আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে, আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। কাজে বিধানসভার অধিবেশন বিএসি, বিজনেস অ্যাডভাইজরি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক
যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট, এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চা। কিন্তু দুর্ভাগ্যের এই জাতীয় আপিল, এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এরকম হতো, আমরা নিজেরাই আমরা করতাম। কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দলের নেতা হিসেবে আমি করেছি, দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না, উল্টা কেউ কেউ অন্যভাবে এটাকে, আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন, আরেকদিকে চিফ ইলেকট্রাল অফিসার, দুজনের কাছে গিয়ে বললেন কেন আমরা কোনো ফেভার, আমাদের তরফে কমিশন কোনো ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবু একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে, আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না। কেননা একই সরকারে থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তাগুলি প্রকাশ করছেন, এবং সদলেও যে নির্বাচনের এই তারিখ না আসতে আসতেই, নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতেই যেরকমভাবে কোনো কোনো ঘর, কোনো কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার আজকে অন্তত এখানে আমি এটা বলবো না। যাই হোক, যা আমরা আশা করব আমাদের নির্বাচন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন এবং চিফ ইলেকট্রাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, দুজনেই খুব দক্ষ দুদে অফিসার। যিনি স্টেট ইলেকশন কমিশনার, তিনি রাজ্যের পুরখাওয়া একজন আমলা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, খুব ভালো তার কাজের রেকর্ড আছে। আর যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এখন সরকারের প্রথম সারির আইএস অফিসারদের মধ্যে অন্যতম, এবং তিনি সিইউ হিসাবে, তিনি শুধু একজন অফিসার না, তিনি ভারতের নির্বাচন কমিশনারের অথরাইজড, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত তার প্রতিনিধি। যদিও কথা বলার সময় তারা বলেছেন, আপনারা শুনেছেন যে না আমরা বলবো, করব, দেখব। এটা কমিশন হিসাবে এই সময়েতে তারা গোটা প্রশাসনই, রাজ্য নির্বাচন কমিশনের হাতেও, তার এখতিয়ারের মধ্যে সরকার, এটা আরক্ষা দপ্তরে হোক বা এই সিভিল প্রশাসন, তাদের কথা শুনতে বাধ্য। ঠিক তেমনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এই নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত প্রশাসনিক সহযোগিতা তার দরকার, আরক্ষা দপ্তর তরফ থেকে হোক বা সাধারণ প্রশাসন তরফ থেকে, এটা তার কর্তৃত্বের মধ্যে। তারা, আশা করি আমরা, দুজন এই দক্ষ অফিসার, তারা এই জায়গায় বলিষ্ঠভাবে এবং নিরপেক্ষভাবে গণতন্ত্রের স্বার্থে রাজ্যে বিগত 8 বছর ধরে যে আমাদের বদনাম, কলঙ্ক যেটা সারা দেশে ছড়িয়েছে, এই নির্বাচনে অতীতে ছাপ্পা ভোট এবং একেবারে দিন দুপুরে ডাকাতি করা, এগুলা থেকে মুক্ত করে রাজ্যের যে সম্মান এবং গণতন্ত্রের ভিত, এটাকে শক্তিশালী করার দিক থেকে তারা ভূমিকা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো,
মথা আনুষ্ঠানিক ঘোষণা করেনি, কিন্তু কোথাও কোথাও তারা মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে প্রথম সারিতে রাখতে চান? দেখুন, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা বলবো না। এটা গণতন্ত্রে যত বেশি প্লেয়ার থাকবে তত বেশি গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই সেই প্লেয়ারদের ফেয়ার প্লে হতে হবে, নিয়ম মেনে তাদেরকে খেলতে হবে। হ্যাঁ, যেন ফাউল না করে। তো এই জায়গায় যদিও বলেছিলাম, তো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাছে মথা এবং বিজেপি, আমরা দুটোকে আলাদা করে দেখছি না। এটা একই মুদ্রার এপিট ওপিট। এই যে এখন তারা আলাদা আলাদা করে দু দলেই প্রার্থী দিচ্ছে, আরে একসাথে এর আগে তো গত 4 মাস ধরে তারা ময়দানে মহাভারতে যুদ্ধ করেছে। জেনে শুনেই তাদের নেতৃত্ব, তাদের সাধারণ সমর্থক সরলমতি, তাদের দোষ নেই, সাধারণ সমর্থকদের, তাদের ভিতরে এই যুদ্ধ লাগিয়েছে। অনেক মাথা ফেটেছে, বাড়িঘর পুড়েছে, আহত হয়েছে। তারা নির্বাচন আসলে ঘনিয়ে আসলে সমঝোতার জন্য একটা বৈঠক তাদের হবে, তারা দু দলেই জানতেন। দু দলের যারা নেতৃত্ব ভালোই জানতেন এবং সবাই দেখেছেন, চেষ্টা করেছেও। আমি তো শুনেছি গতকাল তাদের সভা শুরু হয়েছিল দিল্লিতে সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সেই সভাতে উপস্থিত করানোর জন্য দিল্লি থেকে বহু লক্ষ টাকা খরচ করে একটা চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে আগরতলাতে। এগুলো তারা জানতেন, কিন্তু পারল না। না পারার পেছনে কারণটাও এই 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরা মথা দাবি কি? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আইপিএফটির দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। তো ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড, একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মথা খেয়েছে, মথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে পাপ, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এটা তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এডিসি মানে শুধু এডিসি 3টা ওয়ার্ড না, 3টা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদান, লড়াই, সংগ্রাম। ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদের এই পরিণতি হবেই। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মথা বিজেপি একই মুদ্রার এপিট ওপিট। এদিক থেকে আমরা মনে করি দুটো দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মথা আলাদা না, দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। দুটার বিরুদ্ধেই আমাদের প্রচার এবং দুটা দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকবে।
আমি তো বলেছি আমি বিজেপির 200টা পার্টি অফিসের ছবি দেব সরকারি জায়গায় তারা করেছে ইয়ের উপর, জাতীয় সড়কের উপরে 200। আর আমাদের যেগুলো 40, 50, 60 বছর আগে যেগুলো ছিল, এতে একটা রাইট তৈরি হয় খাস জায়গা হলেও, অন্যায়ভাবে ভেঙেছে। আর যেগুলো আছে এতে দয়া এটা আছে না, এটা কোর্টের কারণে এরা সেখানেও ভাঙতে গেছিল। এরা যদি ভাঙতে পারতো তো কবেই ভেঙে ফেলতো। কিন্তু আমি বলবো রতন বাবু এই 200 প্রপার পার্টি অফিস ভাঙবে কিনা বিজেপি অর্থাৎ এই সরকার। কিন্তু এই সরকার না ভাঙলে জনগণই ভাঙবে, এই সময় আসছে জনগণই এগুলি ভাঙবে। বিজেপি তো বলে পরিবারতন্ত্র নেই, কিন্তু এডিসি ইলেকশনের টিকিটে দেখা গেছে কোনো মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিজেপি যা বলে তার সবসময় তার উল্টা করে, এটা কিছুই না, নতুন কিছু না। যেমন এই বিশালগড় এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আতঙ্ক। বিধানসভাতে এরা পবিত্র সভা বলেন, হ্যাঁ পবিত্র সভা, এখানে দাঁড়িয়ে কি বলেন, 0 টলারেন্স। কিন্তু এই যে বিশালগড়ে যে গুলিকাণ্ড ইত্যাদি করছে, কার ছত্রছায়ায়? ফেসবুকে ওই বার্থডে পার্টিতে বিভিন্ন ধরনের যে উপঢৌকন দেওয়াতে বিভিন্ন সময়েতে কাকে দেখা যায়? বিশালগড়ে গেলে পরে মুখ্যমন্ত্রীকে বা তাদের সভাপতিকে কে ফুলের তোড়া দেয়, কে গিয়ে তাদের পাশে গিয়ে বসে, তারাই তো। তাহলে পুলিশ কি করে খুঁজে পাবে? পুলিশ কি করে খুঁজে পাবে? আর পুলিশ যার ছবি মুখ্যমন্ত্রীর সাথে, যার ছবি তাদের দলের সভাপতির সাথে, কি করে পুলিশ পাবে? যাই হোক, পুলিশকেও ধরতে হবে, আর কদিন ছেড়ে রাখবে, পারবে না। আমার প্রশ্নটা ছিল মানে মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, পরিবারতন্ত্র বিজেপিতে নেই, কেন্দ্রীয় নেতৃত্বরা ওপেন মাইকে বলে, এই বিষয়টার উপর আপনার? না, মন্ত্রীর জামাই হিসাবে নমিনেশন পাওয়াটা কোনো অন্যায় কিছু না, পেতেই পারে একজন নাগরিক হিসাবে। কিন্তু অন্য বেলায় তারা এসব কথা বলে, কিন্তু নিজের বেলায় না, এটা অন্যের জন্য তারা বলে। বিজেপি যা বলে অন্যের জন্য, অন্যকে সৎ হতে হবে, অন্যকে এই মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু তারা সব খাবে, এরা অসৎ হলেও এদের পাপ হবে না, এটাই বিজেপির অর্থটা তাই। থ্যাংক ইউ। বরমগোনাং অভিজিৎ দেববর্মা তার 16 পুলিং পুনি বরমগোনাং রাজেশ দেববর্মানো বিপুল বুতে জয়যুক্ত খাইনান বাগৈ যতনন খাবাই খুবেন কবগ আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে দুটি কেন্দ্র রয়েছে, জিরানিয়া জিএম অন্তর্গত, এই 2জন প্রার্থীকে নিয়ে আমরা মিছিল করে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিম্রভাবে আবেদন করছি। চলো
বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। Buskangan sumalasun BJP no kemang mudai pairi nai. Buskangan sumalasun BJP no kemang mudai pairi nai. Tirin nomination neli wajotna dole dole phai bhai de. Tirin nomination neli wajotna pale pale phai bhai de. Khumulunga BJP hapang slam nai. Khumulunga BJP hapang slam nai. ADC wa BJP hapang slam nai. ADC wa BJP hapang slam nai. Chile merel wa dole dole phai bhai de. Chile duijon candidate people bute joy khaine. 12 April people bute joy khaine. Khumulunga BJP hapang slam nai. ADC wa BJP hapang slam nai. ADC wa BJP hapang slam nai. অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি না রুকি না রে মাঙ্গলো যতই শয়তানি মস্তানি কাজে বিজেপি না রুকি না রে মাঙ্গলো কুমলঙ্গা বিজেপি হাবাং খাই না রুকি না রে মাঙ্গলো কোন মাইকে লাল বিজেপি না রুকি না রে মাঙ্গলো লাল মেধানি কোন মাইকে লাল বিজেপি না রুকি না রে মাঙ্গলো এডিসি ওয়া বিজেপি হাবাং সুলাম নয় কুমলঙ্গা বিজেপি হাবাং সুলাম নয় তিনি দলে দলে ভাই ভাই দে 12
12 एप्रिल बिजेपि न गोबां उदाय फायरिनो 12 एप्रिल बिजेपि न गोबां उदाय फायरिनो 12 एप्रिल खमलुंग बिजेपि हाबां सिलामनो खमलुंग बिजेपि हाबां सिलामनो त्रिपुरा रायजोनि शान्ति सम्प्रीतिनि साथे बिजेपि न गोबां उदाय फायरिनो 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय मेघाय बिजेपि न गोबां उदाय फायरिनो 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल गोबां उदाय फायरिनो खमलुंग बिजेपि हाबां सिलामनो खमलुंग बिजेपि हाबां सिलामनो 12 एप्रिल बिजेपि न गोबां उदाय फायरिनो 14-15 ni duita sikarasun bijepi na गोबां उदाय फायरिनो 15 रायजोनि अभिजित देबबर्मानो जों गोबां उदाय फायरिनो सुलाफुलिफुनि राजेश देबबर्मानो जों गोबां उदाय फायरिनो 15 रायजोनि अभिजित देबबर्मानो जों गोबां उदाय फायरिनो बुसकांनि पारियाव 12 तारिखआव जखन पद्म फुल फुटुदे 12 एप्रिल पद्म फुल जखन फुटुदे त्रिपुरा सरकारनि हामग्राय मेघाय 12 एप्रिल पद्म फुल फुटुदे 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय मेघाय 12 एप्रिल जखन फुटुदे वंदे मातरम वंदे मातरम बीजेपी जिरापद बीजेपी जिरापद खमलुंग बीजेपी हाबां सिलामनो एडिसिव बीजेपी हाबां सिलामनो जौता खुसं खोनादो ओ बुकुसं खोनादो ओ ताकुसं खोनादो ओ बुकुसं खोनादो ओ नानासं खोनादो ओ ताकुसं खोनादो ओ नानासं खोनादो खमलुंग बीजेपी हाबां सिलामनो एडिसिव बीजेपी हाबां सिलामनो खमलुंग बीजेपी हाबां सिलामनो 15 जायना अभिजित देबबर्मानो गोबां उदाय फायरिनो सुलाफुलिफुनि राजेश देबबर्मानो गोबां उदाय फायरिनो 15 जायनि अभिजित देबबर्मानो गोबां उदाय फायरिनो सुलाफुलिफुनि राजेश देबबर्मानो गोबां उदाय फायरिनो खमलुंग बीजेपि हाबां सिलामनो खमलुंग बीजेपि हाबां सिलामनो 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल गोबां उदाय फायरिनो 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल पद्म फुल फुटुदे সালাম 12 एप्रिल पद्म फुल फुटुदे 12 एप्रिल पद्म फुल फुटुदे वंदे मातरम वंदे मातरम बीजेपी जिरापद बीजेपी जिरापद 12 एप्रिल पद्म फुल फुटुदे त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल पद्म फुल फुटुदे ত্রিপুরাতে বিজেপি अरे लाल राजधानी को माइकेल लाल बीजेपी नो रोकिना रे बांग्ला अरे पूरे अशुभ शक्ति बीजेपी नो रोकिना रे बांग्ला 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल पद्म फुल फुटुदे 12 एप्रिल पद्म फुल फुटुदे 14 लक्ष त्रिपुरा सरकारनि हामग्राय 12 एप्रिल पद्म फुल फुटुदे वंदे मातरम बीजेपी जिरापद खमलुंग बीजेपी हाबां सिलामनो एडिसिव बीजेपी हाबां सिलामनो 28 जों जुटिनो 28 शीतल जुटिनो 28 17 जुटिनो वंदे मातरम बीजेपी जिरापद তিনি নমিনেশন রেলি দলে দলে ফাইবাইছে তিনি নমিনেশন রেলি দলে দলে ফাইবাইছে বন্দে মাতরম 15 জুলাই অভিজিৎ দেববর্মানো गोबां उदाय फायरिनो सुलाफुलिफुनि राजेश देबबर्मानो गोबां उदाय फायरिनो 12 एप्रिल पद्म फुल फुटुदे बीजेपी न जययुक्त खालायनो
12 এপ্রিলে পদ্ম ফুল পরিচুন জয়যুক্ত খেলাইলে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে এডিসিও বিজেপি হাবাং সিনামনে কোন সর্বশক্তি বিজেপি নরকে নারদ বাংলে খোমলুঙ্গা বিজেপি হাবাং খানে কোন সর্বশক্তি রকি নারদ বাংলা খোমলুঙ্গা বিজেপি হাবাং খানে কোন সর্বশক্তি রকি নারদ বাংলা খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে এডিসিও বিজেপি হাবাং সিনামনে 15 জুলাই অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে 12 এপ্রিল রাজেশ দেববর্মন কবাং উঠাই পাইরে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর 15 জুলাই জিনাপুর 16 পুলিংপুর জিনাপুর 15 জুলাই জিনাপুর 12 এপ্রিল অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে 12 এপ্রিল অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে 16 পুলিংপুর রাজেশ দেববর্মন কবাং উঠাই পাইরে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন কবাং উঠাই পাইরে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে বন্দে মাতরম বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে 12 এপ্রিল পদ্ম ফুল যতন সাবরুদে বন্দে মাতরম বন্দে মাতরম 12 এপ্রিল যত পদ্ম ফুল সিনিনে বন্দে মাতরম 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিনে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিনে 12 এপ্রিল যত পদ্ম ফুল ফুটিনে বিজেপি জিনাপুর বিজেপি জিনাপুর আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাং উঠাই পাইরে আসন্ন এডিসি নির্বাচন আসুন বিজেপি নকবাং উঠাই পাইরে তিনি নিরালি ও যতন দলে দলে ফাইবে দে খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনে শয়তানি মস্তানি খাই বিজেপি নরকি নারেগ মাংলে শয়তানি মস্তানি পুরো বিজেপি নরকি নারেগ মাংলা 12 এপ্রিল খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনা 12 এপ্রিল খোমলুঙ্গা বিজেপি হাবাং সিনামনা বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিনাপুর বলো বলো भारत माता के बोलो भारत माता के बीजेपी 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 वंदे मातरम वंदे मातरम बीजेपी जिनापुर बीजेपी जिनापुर তিনি নরেলি ও যতন দলে দলে ফাইবে দে তিনি মনোনয়ন নরেলি ও দলে দলে ফাইবে দে 15 জুলাই অভিজিৎ দেববর্মন 12 এপ্রিল কবাং উঠাই পাইরে 15 জুলাই অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মন কবাং উঠাই পাইরে ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মন কবাং উঠাই পাইরে বন্দে মাতরম আমার বাঙালি Bande Mataram!
বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, বিজেপি জিরাপদ, আসন্ন ডিসি নির্বাচন আছেন বিজেপি নকবাঙ্গুডায় পাইল, আসন্ন ডিসি নির্বাচন আছেন বিজেপি নকবাঙ্গুডায় পাইল, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, 15 জুলাই খোলা হচ্ছেন অভিজিৎ দেববর্মা নকবাঙ্গুডায় পাইল, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, 16 পুলিং মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, 16 পুলিং মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, খুমলঙ্গ বিজেপি হাবাং শ্রম নয়, এডিসিও বিজেপি হাবাং শ্রম নয়, খুমলঙ্গ বিজেপি হাবাং শ্রম নয়, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, 17 লক্ষ টিপ্রাসনা হামগ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে, 17 লক্ষ টিপ্রাসনা হামগ্রাম বাগে 12 এপ্রিল পদ্ম ফুল ভোট দে, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, বিজেপি জিরাপদ, ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, ভারতীয় জনতা পার্টিতে মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন নকবাঙ্গুডায় পাইল, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন 12 এপ্রিল নকবাঙ্গুডায় পাইল না, ও তাকুক সংখ্যা দে, ও বুকুক সংখ্যা দে, ও নানা সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে, ও বুকুক সংখ্যা দে, ও নানা সংখ্যা দে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিরাপদ, 12 এপ্রিল সিং বড় ভোট নে, 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 ও নানা সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে, ও বাত সংখ্যা দে, ও আমা সংখ্যা দে, ও নানা সংখ্যা দে, বন্দে মাতরম, para para tika amanu na kaising borowa bodu ne, para lama ka mahin na kaising borowa bodu ne, tibrasar ne man mana kaising borowa bodu ne, tibrasar ne hakrain na kaising borowa bodu ne, para lama mana kaising borowa bodu ne, para karen mana kaising borowa bodu ne, oh nana সংখ্যা দে, ও থাকু সংখ্যা দে, 12 এপ্রিল পদ্ম ফুল যতন কবাং বুবাইছেন পাইলি নয়, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা 12 এপ্রিল কবাং বুডায় পাইলি নয়, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট রাজেশ দেববর্মা আছেন 12 এপ্রিল কবাং বুডায় পাইলি নয়, ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট অভিজিৎ দেববর্মা আছেন কবাং বুডায় পাইলি নয়, 12 এপ্রিল সিং বড় ভোট নয়, 12 এপ্রিল সিং বড় ভোট নয়, बोलो बोलो भारत माता के, बोलो बोलो भारत माता के, बीजेपी 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 15 जुलाई 16 पुलिंगपुर
Keniten no kebang muda pai ne. Pondres lain no bisite permanasan kebang muda pai ne. Sotolo koti prasam kran chate BJP wo vote dute. Ki prasana kran bagai 12 April lo poddo phulo vote dute. Bande Mataram. Bande Mataram. BJP Jirapur. BJP Jirapur. Pondres lain no bisite permanasan kebang muda pai ne. 15 April 12 April BJP no kebang muda pai ne. Pondres lain no Bharatiya Janata Party ni mondomitro candidate অভিজিৎ দেববর্মন কবাং মুদায় পাইলে শিলে পুলি পুলি রাজেশ দেববর্মন কবাং মুদায় পাইলে ঘুমন লো বিজেপি হামান সামনে 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 আমরা যাবো রিভিউ মিটিং কাগজপত্র ফাইলপত্র সব ঠিক আছে দেখালো এটা কার অভিজিতের Sini Bobagrani Kitunumbai di Pramotha Party sing khorokni candidate sini Khoi district ni sini Boromguna Ramchandra Gadi James Deborma am Khagal Asram Barini Proshmit Deborma sini SDMO sini nomination sing submit klaga tabuk sini Bobagra je suno putu klayoi Khoi district ya formani o Khoi district no sing Bobagra no agi je borok pai thanga apun chai ebo kabang bud bai ayoi sini Bobagra no sing Bobagra no sing kipi apun sing nani Anand Deborma ke bhaiya ani dadu nuklayo last time 2021 no ang buni election ejan tomoni unfortunate tini bobai ang contest klan thawi tongo naji kokka ang mosi sanamu sungo joto kisino kaise expert tongo mane intun borok intun কিন্তু এক্সপায়ার দङ কিন্তু কাউসিনি বরং গোনা মন্দ সংগাই বরং গাই এক্সপায়ার পাই থাকা বরক মানে কোন জায়গা সুগলি হাজি আমখাই কন্টেস্টেন্ট ন আং মানে আনি মানে কন্টেস্টেন্ট আং মান সুগলি হাজি কারণ কে বরং গাই এক্সপায়ার মালাজি বরক পাই থাকা বরক মানে কন্টেস্ট খাই তুন যত ডেমোক্রেসি রাইট সহ হাই কোনো আনি গানা বজাবি মাংলা খাইছি সিরাই সিরাই ক কারণ কে ব এক্সপায়ার মাল বরক নাইয়া বরক নাম না হাগলা খাইছি এক্সপায়ার মাল দিকে আবুন সারমসি Kebong umrok tai boba hairo wang suka boba hairo bung wang suka pulau no Bobagra no hambai maruo ano terosima tomakari edisi tendro taiwaisha semawais ekusho tahu taiwaisha di mana lagi abang lo hambai maruo sini amcani jatuh nisai nukurok bai hamzak nai sejuksa sini borong mana menteri sini sar biswa ketuno তাই হামাই মারিও ani colleagues of block committee ni president vice president তাই যোগ করা কোনায় রম তিনি 25 তারিখ মার্চ 2026 সেন্টিনি ত্রিপুরা মথানি Bobagrani warrior singoi তিনি মোহনপুর SDM অফিসার ani nomination লাইনা দীক্ষা ও জায়গাও তিনি রিনা থাংতানি আর কোনো কেবিং মুকুরি খুব পিসফুলি খুব খাতুন খাজানি বিসিংতি ন চিনি যারা সাবুটা রগ আর তিনি ফাইলিয়া আং তিনি নাম থানা অকম সানামুসুঙ্গ তাকলাই 26 ম চংমারি এডিসিনি মংখা Bobagrani চংমারি ও Bobagrano 2021 নিসাই 2023 নিসাই তাইবো গোবাং বুটাই গোবাং সিট Lohoroi sini Tripurani edisi amcani joto lukurok kha thonlaijak bokhaw thonlaijak boni bagai जों 100% ya जों 200% no जों o singna tomakari ini akhaiba sara Tripurani जों 28 tani bisingo sini je tawuk jora 24 ta seat जों jesegaban jitna awate kono bulkuru awo जों joto nini joto elakani
সমস্ত খবরাখবর নাই শুনছে মানে দিনা তাকলাই বুবাগ্রানের পক্ষে তীব্র সঙ্গ শুনি তাই কাইসাকে যতনসে কত রংখা চিনি মান থাই না সেন্ট্রাল গভর্নমেন্ট বুবাগ্রানের রিনিক লাंखा हाइपानो बुबाग्रा बाई जखन कक सालाय प्रुफ बनो जे सीट सानका बुबाग्रा कैसानो कक साका आनि सिगां सीटनि सिगां आनि मानथाय नंगौ एकट माने आबोसि जतन से कतरको आबोनि माने परे सुनिगा खायना खायना वाइनि वाइरे वाइ बनो रिनिक लांखा हाइपानो आ जागान तोमा बाई बुबाग्रानो पाइप्लाया अ तिप्रा हास्तेनि जत इंटेलेक्चुअल लोक जारा शिक्षित समाज युव समाज चिनी बुरी बदल जतन हामबाय लुई तागलाय ताइबो चुन कबां कमाके बुतमाना बगे जों आगो नी दौड़ी ai hukum bona deh tapi hukum bisa sangat cepat aja kan दुईटा कन्स्टिट्युएन्सी नमिनेसन पेपर सबमिट खाइनाय कैसा हमका 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी त्या कैसा हमका 23 अम्बिनगर और नेगा जों दाबक सिनि लगावो अनारेबल पीएम टीटीएडीसी को दं जों और नेगा आरएन बांगै जों दाबक और थाङा नाय दं आव जों रिटार्निंग ऑफिसर थाङै जों नमिनेसन पेपर सबमिट खाइनाय सर बाहाय वानसो के प्रामथानि जे 21 महारानी वो जे कप्लायंगी फायदा माननो बुस अजे 26 नि इलेक्शन जोंनि आत्मविश्वास दङ जे 21 महारानी चलागा कन्स्टिट्युएन्सी जों अवश्य पाइने जे प्रमोट पाइनाय शुद्ध महारानी चलागा गैया जों आशा खालाय जे एमपी 23 एमपी नगर कन्स्टिट्युएन्सी जों जे प्रमोट पाइने तर कहाँ पे सर या कि सर एक तो बस আহ্বান করা হয়েছে আমাদের রাজ্যে দুটো নির্বাচন আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে যেখানে রাজ্যে আইনের শাসন নেই অরাজকতা চলছে মানুষের বাক স্বাধীনতা নেই দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে একদিকে বেকারত্ব দারিদ্রতা ইত্যাদি বাড়ছে এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকারে মিলিত হই সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত সংঘর্ষ ইত্যাদি চলছে আর আমরা যারা বিরোধী দল আছি আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা এটাই ছিল বিজেপির এবং শাসক দলের মূল লক্ষ্য এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা সেই পরিবেশটা ওই এলাকাতে নেই এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে
আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। তো এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই। এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি। দ্বিতীয়, আমরা বলেছি যাতে সমস্ত রাজনৈতিক দল সমানভাবে প্রচার করার সুযোগ পায়, মিছিল, মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে, বাজার সভা হবে, জনসভা হবে, ঘরোয়া সভা হবে এবং প্রচারে যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে এই ব্যবস্থা নিশ্চিত করুন। লক্ষ্য করা আছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই ধরনের আরএসপাড়াতেও, এই কল্যাণপুরের পাশে আরএসপাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রচার কাজে বাধা দেওয়া, প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল। এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনী ট্রাইবেল এলাকা, সোসাইটি, জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না, এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, ঋষ্যমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসের রাত্রে 12টা নাগাদ এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো, তবু আপনাদের দিক থেকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অনেক অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্ন ঠ্যাটফ্যাট এই সমস্ত ঘটনা আছে। সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, যেই সংখ্যা প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেননি, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এ কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো, এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরও থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নেয়। সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমার মিছিল, মিটিং, প্রচার ইত্যাদি করার জন্য এসডিপিউ যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কি না চেষ্টা আমরা করব, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পোলিং এজেন্টদের গত 23-এর নির্বাচনও আমরা বলেছি এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পোলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল।
আমরা বলবো এটা তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এ যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে পারে। যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে, কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এইটা খোঁজখবর নিয়ে দেখব কতটুকু করা যায়, সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করতে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা, বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকায় ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্ত্রস্ত করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণেও ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন ইয়েটা বন্ধ হয়ে যাবে, প্রচার ইলেকশন হলো গিয়ে 12 তারিখ, 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে স্ক্যানার ওয়েবকাস্টিং যেটা সেটা করতে হবে, এ সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে এটা করার উদ্যোগ নিন যাতে দেখতে পারে মানুষ বসে যে, এবং আপনিও দেখতে পারেন যে কী হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত আর একটা হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলিয়ে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে, আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এইটুকু তিনি বলেছেন ওনার দিক থেকে। দ্বিতীয় এটা গিয়েছিলাম আমরা আজকে 12টার সময়, আর দ্বিতীয় যেটা সেটা হল গিয়ে চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে, ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই, বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো এগুলো ওনার কাছে তুলে ধরা হয় এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্র্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে, এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং এই বিষয়গুলি এই বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে
তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে এবং বলেছে, যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসাম ইলেকশন আছে, এই কথা বলার চেষ্টা করেছেন চিফ ইলেকট্রাল অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তায় রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দুইজন পিজি দিয়ে দিলাম, এটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে দাবি করেছে। উনি বলেছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, তাতে প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন, এ তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাব, এ কথা তিনি বলেছেন। ও আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এবং বেশ কয়েকবার আগুনও দিয়েছেন এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছিলেন। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের এবং পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা, এবং ভোটের আগে থেকে যাতে গোটা এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে, এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং প্রচারের সময় যাতে সকল দল সমানভাবে সেই সুযোগটা পায় এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক ব্যবহার করবে তো স্টেট পুলিশ, কাজেই সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিছিল মিটিং সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো না, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে ফিরে যেতে অসুবিধা হবে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে এবং এই নির্দেশিকা যাতে ইলেকশন কমিশন থেকে আরোদের এবং পুলিশ অথরিটিকে সেই নির্দেশ দেওয়া হয় এবং এজেন্টরা ভিতরে যাতে আক্রান্ত না হয়, কারণ অতীতে ধর্মনগরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং রক্ত ঝরেছে, এই ঘটনা হয়েছে। কিন্তু সেইটা বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে। আপনারা জানেন যে ধর্মনগরের 5 কিলোমিটার আছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 5 কিলোমিটার, একটা অংশ আছে আসামের সঙ্গে এবং এটা কদমতলা ক্রস করেই তারপর এটা। এবং আমরা বলেছি যে আসাম বর্ডার বাংলাদেশ বর্ডার এই দুটো সম্পর্কে নজরদারি রাখা আর আউটসাইডার যাতে, কারণ বিরাট এলাকায় ভোট নেই সেই ডেটে, কাজে কোনো আউটসাইডার যাতে ভোটের
যেদিন প্রচার শেষ হবে 7 তারিখে প্রচার শেষ হবে তার মানে পরেই সিল করে দেওয়া, এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না ঘটতে পারে, এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা, এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়। এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছে, এটা আমরা করব। স্ক্যানার ওয়েবকাস্টিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করব। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যেই বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে। এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি, কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে কি উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতেই এবার কম, সবটা মিলিয়ে যাতে একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে, এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন, এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয়, এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ, এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না, ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না, এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। এখন বাকিরা যদি থাকে কিছু বলার বলতে পারেন। আছে কিছু, আর কিছু আছে? না, একটা কথা আমরা বলেছি, এরপর তো বলবে আমাদের। আমরা বলেছি যে মানুষ যাতে উৎসবের মেলাতে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুব খুশি হয়ে বের হতো, উৎসবের মেলাতে মানুষ ভোট দিত। আমরা আরো বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই, যে পুলিশ যাতে দর্শকের ভূমিকা না গ্রহণ করে। দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি, লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না, ওইটা আমাদের করতে হবে। শাসন টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে, এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য, আপনি কি করেন, আপনি বিজেপি করি। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন এটা তীব্রতা হবে, কিন্তু কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে, খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে, খুব দারিদ্রতার মধ্যে আছে, এডিসি এলাকা বিশেষ করে, যেখানে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। যদি অল্প টাকা পায় ইলেকশনের সময় তারা তখন ভোটটা দিয়ে দেয়। ওইদিকে যাতে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নজর দেয়, এবং যে সিইউ উনি যাতে নজর দেন, আমরা এটি ওনার কাছে বলেছি। আর বাকিটি তো আমরা 10টা পয়েন্ট এখানে আছে, এগুলি উল্লেখ করা হয়েছে। এখন বলবেন আমাদের সিপিএমের সেক্রেটারি। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে বামফ্রন্টের আহ্বায়ক ইতিমধ্যেই এটা বিশদে বলেছেন। তার সাথে আমি যেটা যোগ করতে চাই, আজকে রাজনৈতিক কথা বলবো না, এটা সম্পূর্ণ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সে সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার উপরই তিনি আলোচনা শুরু করতে গিয়ে বলেছেন একটা অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতিতে গত 8 বছর ধরে যেভাবে চলছে, এরকম একটা পরিস্থিতিতে এই দুটি নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচন আর একটা এডিসির সাধারণ নির্বাচন। তার সাথে হলো এখন অবধি, আমি এডিসির কথা বলছি, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,
এখন অবধি এই নির্বাচনী লড়াইয়ে যা দেখা যাচ্ছে যে 5টা স্থানীয় এবং সর্বভারত রাজনৈতিক দল তো আছেই, শাসক জোটের 3টা, আর বিরোধী দলগুলোর মধ্যে বামফ্রন্ট আর কংগ্রেসেরও আবার 3টা দলীয় জোট। তার সাথে কোনো কোনো জায়গাতে নির্দলীয় এসইউসিআই, সিপিআই, এমএল তারাও আছেন। আমি মনে করি এটাও আর একটা অভূতপূর্ব, অর্থাৎ সাম্প্রতিক কালের কোন নির্বাচনে যে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে সবখানে পঞ্চমুখী তো আছেই, পঞ্চমুখী বলে সবটাতে নাই, কারণ 9টাতে দিয়েছে আইপিএফটি, চতুর্মুখী তো আছেই। আবার কোনো কোনো জায়গায় যদি এই প্রার্থীরা তাদের প্রার্থীপদ উদ্ধারণা করেন, এটা পঞ্চমুখী, ষষ্ঠমুখী, সপ্তমুখী হতে পারে। তো এই জায়গায় এটা ত্রিপুরাজ্যের জনগণের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো একটা মঞ্চ, যে জায়গায় মানুষ নির্বাচনী প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং যে উদ্দেশ্যে এই এডিসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বহু লড়াই সংগ্রাম করে গঠিত হয়েছে, তার স্থিতি কি, তার অবস্থা কি, এই সম্পর্কে বলার প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা এগুলি বলবেন, জনগণ এটা শোনার সুযোগ পাবেন। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হবে আমরা মনে করি। তো এটা যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং যেটা বারবার বলছেন অতীতে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের ঐতিহ্য আছে, নির্বাচন মানে একটা উৎসব। মহিলারা কোলে শিশু নিয়ে খোঁপায় ফুল বেঁধে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ান। ভোট কেন্দ্রের বাইরে গ্রামীণ মেলার মতো মেলা বসে যায়, অস্থায়ী দোকান টোকান বসে যায়। সারাদিন মানুষ, বিভিন্ন দলের কর্মীরা, সমর্থকরা, ভোটাররা ভোট দিয়ে এসে গল্পগুজব করেন, সারাদিন কাটিয়ে দেন। এটা আমরা শৈশবে দেখেছি। আজকে এগুলো অতীত। 18 আগ অব্দি ছিল, আজকে এগুলো অতীত। তো গতকাল আপনারা অনেকেই ছিলেন ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এবারের বাজেট এই নির্বাচনকে উপলক্ষ করেই আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে, আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। কাজে বিধানসভার অধিবেশন বিএসি, বিজনেস অ্যাডভাইজরি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট, এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চাপ। এ তো দুর্ভাগ্যের এই জাতীয় আপিল, এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এরকম হতো, আমরা নিজেরাই আমরা করতাম। কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দলের নেতা হিসেবে আমি করেছি, দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না। উল্টা কেউ কেউ
অন্যভাবে এটাকে আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন, আরেকদিকে চিফ ইলেকট্রাল অফিসার দুজনের কাছে গিয়ে বললেন, কেন আমরা কোনো ফেভার আমাদের তরফে কমিশন কোনো ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবু একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে, আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না। কেননা একই সরকারের থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তাগুলি প্রকাশ করছেন, এবং সদলেও যে নির্বাচনের এই তারিখ না আসতে আসতেই, নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতেই যেরকম ভাবে কোনো ঘর, এই কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার আজকে অন্তত এখানে আমি এটা বলবো না। যাই হোক, যে আমরা আশা করব আমাদের নির্বাচন কমিশন, এই স্টেট ইলেকশন কমিশন এবং চিফ ইলেকট্রাল অফিসার, তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, দুজনেই খুব দক্ষ দুদে অফিসার। যিনি স্টেট ইলেকশন কমিশনার, তিনি রাজ্যের পুরখাওয়া একজন আমলা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, খুব ভালো তার কাজের রেকর্ড আছে। আর যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এখন সরকারের প্রথম সারির আইএস অফিসারদের মধ্যে অন্যতম, এবং তিনি সিইউ হিসাবে, তিনি শুধু একজন অফিসার না, তিনি ভারতের নির্বাচন কমিশনারের অথরাইজড, তার কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত তার প্রতিনিধি। যদিও কথা বলার সময় তারা বলেছেন, আপনারা শুনেছেন যে না আমরা বলবো, করব, দেখব। এটা কমিশন হিসাবে এই সময়েতে তারা গোটা প্রশাসনেই, রাজ্য নির্বাচন কমিশনার হাতেও তার এখতিয়ারের মধ্যে সরকার, এটা আরক্ষা দপ্তরে হোক বা এই সিভিল প্রশাসন, তাদের কথা শুনতে বাধ্য। ঠিক তেমনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও এই নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত প্রশাসনিক সহযোগিতা তার দরকার, আরক্ষা দপ্তর তরফ থেকে হোক বা সাধারণ প্রশাসন তরফ থেকে, এটা তার কর্তৃত্বের মধ্যে। তারা, আশা করি আমরা দুজন এই দক্ষ অফিসার, তারা এই জায়গায় বলিষ্ঠভাবে এবং নিরপেক্ষভাবে গণতন্ত্রের স্বার্থে রাজ্যে বিগত 8 বছর ধরে যে আমাদের বদনাম, কলঙ্ক যেটা সারা দেশে ছড়িয়েছে, এই নির্বাচনে অতীতে ছাপ্পা ভোট এবং একেবারে দিন দুপুরে ডাকাতি করা, এগুলা থেকে মুক্ত করে রাজ্যের যে সম্মান এবং গণতন্ত্রের ভিত, এটাকে শক্তিশালী করার দিক থেকে তারা ভূমিকা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, আনুষ্ঠানিক ঘোষণা করেনি, কিন্তু কোথাও কোথাও তারা মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কাকে প্রথম সারিতে রাখতে চান? দেখুন, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা বলবো না। এটা গণতন্ত্রে যত বেশি প্লেয়ার থাকবে তত বেশি গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই সেই প্লেয়ারদের ফেয়ার প্লে হতে হবে, নিয়ম মেনে তাদেরকে খেলতে হবে, হ্যাঁ, যেন ফাউল না করে। তো এই জায়গায়
যদি বলেছিলাম তো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাছে মথা এবং বিজেপি আমরা দুটোকে আলাদা করে দেখছি না, এটা একই মুদ্রার এপিট ওপিট। এই যে এখন তারা আলাদা আলাদা করে দু দলেই প্রার্থী দিচ্ছে, আরে একসাথে এর আগে তো গত 4 মাস ধরে তারা ময়দানে মহাভারত যুদ্ধ করেছে, জেনে শুনেই তাদের নেতৃত্ব, তাদের সাধারণ সমর্থক সরলমতি, তাদের দোষ নেই সাধারণ সমর্থকদের, তাদের ভিতরে এই যুদ্ধ লাগিয়েছে, অনেক মাথা ফেটেছে, বাড়িঘর পুড়েছে, আহত হয়েছে। তারা নির্বাচন আসলে ঘনিয়ে আসলে সমঝোতার জন্য একটা বৈঠক তাদের হবে, তারা দু দলেই জানতেন, দু দলের যারা নেতৃত্ব ভালোই জানতেন এবং সবাই দেখেছেন, চেষ্টা করেছেও। আমি তো শুনেছি গতকাল তাদের সভা শুরু হয়েছিল দিল্লিতে সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সেই সভাতে উপস্থিত করানোর জন্য দিল্লি থেকে বহু লক্ষ টাকা খরচ করে একটা চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে আগরতলাতে। এগুলো তারা জানতেন, কিন্তু পারল না। না পারার পেছনে কারণটাও এই 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরা মথা দাবি কি? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আইপিএফটির দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড, একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মথা খেয়েছে, মথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে পাপ, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এডিসি মানে শুধু এডিসি 3টা ওয়ার্ড না, 3টা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদান, লড়াই, সংগ্রাম। ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদেরই পরিণতি হবেই। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মথা বিজেপি একই মুদ্রার এপিট ওপিট। এদিক থেকে আমরা মনে করি দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মথা আলাদা না, দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। দুটার বিরুদ্ধেই আমাদের প্রচার এবং দুটা দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকবে। আমি তো বলেছি, আমি বিজেপির 200টা পার্টি অফিসের ছবি দেব সরকারি জায়গায় তারা করেছে, ইয়ের উপর, জাতীয় সড়কের উপরে 200। আর আমাদের যেগুলো 40, 50, 60 বছর আগে যেগুলো ছিল, এতে একটা রাইট তৈরি হয়, খাস জায়গা হলেও অন্যায়ভাবে ভেঙেছে। আর যেগুলো আছে এতে দয়া এটা আছে না, এটা কোর্টের কারণে এরা সেখানে ভাঙতে গেছিল।
এরা যদি ভাঙতে পারতো তো কবেই ভেঙে ফেলতো। কিন্তু আমি বলবো রতন বাবু এই 200 প্রপার পার্টি অফিস ভাঙবে কিনা বিজেপি অর্থাৎ এই সরকার। কিন্তু এই সরকার না ভাঙলে জনগণই ভাঙবে, এই সময় আসছে জনগণই গুলি ভাঙবে। বিজেপি তো বলে পরিবারতন্ত্র নেই, কিন্তু এডিসি ইলেকশনের টিকিটে দেখা গেছে কোনো মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, এই বিষয়ে আপনি কি বলেন? বিজেপি যা বলে তার সবসময় তার উল্টা করে, এটা কিছুই না, নতুন কিছু না। যেমন এই বিশালগড় এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আতঙ্ক। বিধানসভাতে এরা পবিত্র সভা বলেন, হ্যাঁ পবিত্র সভা, এখানে দাঁড়িয়ে কি বলেন জিরো টলারেন্স। কিন্তু এই যে বিশালগড়ে যে গুলিকাণ্ড ইত্যাদি করছে কার ছত্রছায়া? ফেসবুকে ওই বার্থডে পার্টিতে বিভিন্ন ধরনের যে উপঢৌকন দেওয়াতে বিভিন্ন সময়েতে কাকে দেখা যায়? বিশালগড়ে গেলে পরে মুখ্যমন্ত্রীকে বা তাদের সভাপতিকে কে ফুলের তোড়া দেয়, কে গিয়ে তাদের পাশে গিয়ে বসে, তারাই তো। পুলিশ কি করে খুঁজে পাবে? পুলিশ কি করে খুঁজে পাবে? আর পুলিশ যার ছবি মুখ্যমন্ত্রীর সাথে, যার ছবি তাদের দলের সভাপতির সাথে, কি করে পুলিশ পাবে? যাই হোক, পুলিশকেও ধরতে হবে, আর কদিন ছেড়ে রাখবে? পারবে না। আমার প্রশ্নটা ছিল মানে মন্ত্রীর মেয়ের জামাই টিকিট পেয়েছে, পরিবারতন্ত্র বিজেপিতে নেই, কেন্দ্রীয় নেতৃত্বরা ওপেন মাইকে বলে, এই বিষয়টার উপর না না, মন্ত্রীর জামাই হিসাবে নমিনেশন পাওয়াটা কোনো অন্যায় কিছু না, পেতেই পারে একজন নাগরিক হিসাবে। কিন্তু অন্য বেলায় তারা এসব কথা বলে, কিন্তু নিজের বেলায় না, এটা অন্যের জন্য তারা বলে। বিজেপি যা বলে অন্যের জন্য, অন্যকে সৎ হতে হবে, অন্যকে এই মানে না খেয়ে থাকতে হবে, কিন্তু তারা সব খাবে। এরা অসৎ হলেও এদের পাপ হবে না, এটাই বিজেপি। বিজেপির অর্থটা তাই। থ্যাংক ইউ। বরমগনা অভিজিৎ দেববর্মা তাই 16 পুলিং পুনি বরমগনা রাজেশ দেববর্মানো বিপুল বুতে জয়যুক্ত খাইনান বাগৈ যতনন খাবাই খুবেন কবগল। আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা এই এডিসিতে 28টির মধ্যে 28টিতেই আমরা প্রার্থী দিয়েছি। আজকে তার নমিনেশন হচ্ছে। আর তার মধ্যে আমাদের যে কেন্দ্র রয়েছে জিরানিয়া জিএম অন্তর্গত, এই দুইজন প্রার্থীকে নিয়ে আমরা মিছিল করে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় রয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে মোদিজির নেতৃত্বে যে বিকশিত ভারত এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আগামী যে নির্বাচন, এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যারা ভোটার রয়েছেন তাদের কাছে বিনিম্রভাবে আবেদন রাখছি। চলো আস্তে 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 अपना सीट जीता किया
না করতাম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বুসকাংলি সমালোচক বিজেপি नो गोबां उदाय पाइरि नै बुसकांली समालोचक बिजेपि नो गोबां उदाय पाइरि नै तिनि नमिनेशन रेलवे जतना दले दले फाइबाय दे तिनि नमिनेशन रेलवे जतना पाले पाले फाइबाय दे खुमलुंगा बिजेपि हापां सुनाम नै खुमलुंगा बिजेपि हापां सुनाम नै एडीसीवा बिजेपि हापां सुनाम नै एडीसीवा बिजेपि हापां सुनाम नै चिले रेलवे दले दले फाइबाय दे चिले दुइजन केन्डिडेट बिपुल बुते जय खाइने 12 एप्रिल बिपुल बुते जय खाइने खुमलुंगा बिजेपि हापां सुनाम नै एडीसीवा बिजेपि हापां सुनाम नै एडीसीवा बिजेपि हापां सुनाम नै অশুভ শক্তি ষড়যন্ত্র যতই কাজে বিজেপি না রুকি না রেগমান